শুক্রবার দিন আজাদ সকালবেলার হাঁটাহাঁটি শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসেছে। তখন বড় ছেলে আতিকের বউ লোপা এসে একটা খাম দিয়ে বলল, বাবা, এই চিঠিটা কাল এসেছে আপনার নামে, দিদি ভুলে গেছে। আজাদ নাস্তা শেষ করে আয়েশ করে চায়ে চুমুক দিতে দিতে খামটি খুলল। একটি ডিভোর্স লেটার। থমকে গেল আজাদ। ডিভোর্স লেটার কার হতে পারে? দ্রুত খাম খুলতে গিয়ে কেমন যেন হাত কাঁপছে। খাম খুলে পড়ার পর নিজের চোখকে বিশ্বাস করতে চাচ্ছে না আজাদ। তার 28 বছরের সংসার করা স্ত্রী মোনা তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। এর মানে কি তামাশা নয় তো? আদ্যপান্ত পড়ার পর আজাদ স্তব্ধ। সারা জীবনই সে আবেগহীন, ভাবলেশীন মানুষ। তার চিন্তা চেতনা, বিশ্বাস আর মূল্যবোধ একটা ছকের ভিতরে বাঁধা। এই ছক থেকে সে কোনোদিন বের হয়ে আসতে পারেনি, না স্ত্রীর বেলায় না সন্তানদের বেলায়। প্রচন্ড নেতিবাচক মনোভাবের একজন মানুষ সে, কিন্তু এটা সে কোনোদিন উপলব্ধি করেনি, স্বীকারও করেনি কখনো। সারা জীবন বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে শুধু মোনাকেই দোষ দিয়ে গেছে সে। আজ তার মনে পড়লো, মোনা কয়েকবারই কথায় কথায় তার ছেলেদের বলতো, তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আমার দায়িত্ব শেষ, আমার মুক্তি। আমি শুধু তোমাদের জন্যই স্যাক্রিফাইস করছি। তোমরা পড়াশোনা করে তাড়াতাড়ি মানুষ হও, আমার জন্য দরজা তো খোলাই আছে। তোমরা দাঁড়িয়ে গেলেই আমি আমার মতো করে চিন্তা করব। আমি তো বন্ধনহীন। কথাগুলি মোনা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে বলেছে। আজাদ পাত্তা দেয়নি। আজাদ চুপ করে শুনেও না শোনার ভান করেছে। মনে মনে বলেছে, মেয়ে মানুষের দৌড় আর কত দূর, দৌড় যে এত দূর হবে সে চিন্তাই করেনি। মোনা কদিন হলো তার বাবার বাসায় গিয়েছে। সব দিন নাস্তা খাওয়ার সময় মোনার সাথে বসে থাকে। টুকটাক সাংসারিক কথাবার্তা চলে। সবকিছু একদম রুটিন মাফিক। আজাদের পছন্দ মতো খাবার তৈরি করা থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক। যাওয়ার দিনও বলে গেল, খাওয়া দাওয়া ঠিক মতো করো। তুমি এত চিনি খাও, এবার একটু কমাও। চিনি ছাড়া চা খেতে অভ্যাস করো। অথচ 4 দিনের মাথায় ডিভোর্স লেটার চলে এলো। তার মানে এর ব্যবস্থা আগে থেকেই চলছিল। আজাদ খামটি হাতে নিয়ে নিজের শোবার ঘরে ঢুকলো। 4 দিন আগেও যে গরম গরম ইলিশ ভাজার সাথে ইলিশের তেলে ভাজা শুকনো মরিচ ভাতের সাথে দিতে ভোলেনি, শুকনো ভাজা মরিচ আর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ধনেপাতা ভর্তা দিতে ভুল হয়নি। অথচ 4 দিন পর কি করে এই চিঠি আসতে পারে? তখন তো এতটুকু মনে হয়নি যে অচিরেই এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আজাদ কি করবে বুঝতে পারছে না। একবার ভাবলো ফোন দেবে, পরক্ষণে ভাবলো দেখা যাক কি হয়। বারান্দায় বসে চিঠিটি আবার খাম থেকে বের করতে গিয়ে টুক করে ছোট্ট একটা চিরকুট নিচে পড়ে গেল। তাড়াতাড়ি তুলে নিয়ে ভাঁজ খুললো। লেখা ছিল, আজ 28 বছর হয়ে গেল। জীবনের না বলা কথাগুলো জমতে জমতে আজ এমন মহিরুহের মতো শিকল গেড়ে ফেলেছে যে চাইলেও উপড়াতে পারছি না। তোমার সংসার করতে গিয়ে বহুবার শুনেছি, দরজা খোলা আছে, চলে যাও। আমি যাতে বলতে না পারি আমার ছেলে দুটো না থাকলে আমি চলে যেতাম, সেই বলার জায়গাটাও তুমি সুকৌশলে স্কুপ পেটে দিয়েছো। বলেছো তোমার ছেলেদের নিয়েই চলে যাও, কেউ আটকাবে না। কথায় কথায় বহুবার বলেছো তোমার এখানে ভালো না লাগলে তোমার যেখানে খুশি চলে যাও, কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমার জন্য কাঁদবে না। অর্থাৎ যতটুকু বললে শতভাগ আঘাত দেওয়ার নিশ্চিত হয়, ততটুকু বলতে কাপড় করনি কখনো। ধরেই নিয়েছে অধ্যাপক বাবা আর শিক্ষিকা মায়ের উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মোনা। প্রচলিত সংস্কারের সূক্ষ্ম জাল বিস্তৃত তার শিরা উপশিরায়। এই জাল থেকে বেরিয়ে আসা কঠিন, সত্যি কঠিন ছিল। আর এই সুযোগের সবটুকু সদ্ব্যবহার করেছো সারা জীবন। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলেদের বঞ্চিত করব না, তাই এতটি বছর মনের সাথে যুদ্ধ করে টিকে রয়েছি। যুদ্ধ করে করে আমার ছেলেদের মানুষ করেছি। আমি কিভাবে একটা নিঃশব্দ যন্ত্রণাময় জীবনযাপন করেছি তার কিছু খণ্ডচিত্র লেখা আছে আমার ডায়েরিতে। সেটা রেখে এসেছি তোমার জন্য, যাতে নিজের আসল চেহারাটা দেখতে পাও। অবশ্য অহমিকা আর দাম্ভিকতা তোমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সে আবরণ ভেদ করে তোমার আসল চেহারা তোমার চোখের সামনে ভেসে উঠবে কিনা বলা মুশকিল। যাকগে, সেটা এখন আর আমার ভাবার বিষয় না। আমার ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে, এবার আমার দায়িত্ব শেষ। দরজাটা আর খোলা রাখতে হবে না, দয়া করে এবার বন্ধ করে দিও। ইতি মোনা। চিরকুটটা কয়েকবার পড়ল আজাদ। দীর্ঘ দাম্পত্য জীবনে সে ভালো করেই জানে মোনা আর সে দুজন দুই মেরুর বাসিন্দা। মোনা তাকে নিয়ে সুখী না এটা সে জানে। মোনা খুবই অন্তর্মুখী ধরনের মেয়ে। ঝগড়াঝাটি তার ধাঁচে নেই। খুব বেশি সহ্য না হলে কথা বন্ধ করে দিত। মাসের পর মাস কেটেছে দুজনের কোনো রকম বাক্যালাপ ছাড়াই। দুজনেই চাইতো অন্যজন কথা বলুক, কিন্তু কেউই ইগো বিসর্জন দিতে রাজি নয়। ছেলেরা বাবা মায়ের মধ্যে কখনো হইচই দেখেনি। দেখেছে একই ঘরে পাশাপাশি থাকা দুটি শীতল সম্পর্কের মানুষকে। মোনা জীবনে একটা কথা সবসময় মনে রেখেছে, সে তার আত্মমর্যাদা কখনোই নষ্ট হতে দেবে না। আজাদ এমনিতে সাধারণ মনের দেখা গেলেও ভিতরে সে প্রচন্ড রকচটা। মোনা উচ্চবাচ্য করলে গায়ে হাত তুলে ফেলাও তার জন্য কোনো ব্যাপার না। তাই মোনা অত্যন্ত সতর্কতার সাথে নিজের সম্মান বাঁচিয়ে চলেছে। আর আজাদের চিন্তা চেতনা অন্যরকম।
ঘরের বউকে শুরু থেকেই চাপের মধ্যে রাখতে হবে। কোনো রকম অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না। এদেরকে লাই দিলে মাথায় উঠে যায়, মানতে চায় না। বউয়ের কোনো কাজ যথেষ্ট প্রশংসাযোগ্য হলেও সেটা করা যাবে না। বউকে কোনো সাজে অনেক সুন্দর লাগলেও না দেখি ভাব করতে হবে, যেন বুঝতেই না পারে তাকে সুন্দর লাগছে, বরং তখন আরো যত না তাকিয়ে পারা যায়। রান্না করতে গিয়ে হাত ঝলসে ফেললেও না দেখার ভান করতে হবে। আহাউহু করে বেশি আহ্লাদ দেওয়া যাবে না। সে ভেবেছে খুব কঠিন একটা আদর্শ নিয়ে সে সংসার চালাচ্ছে। সে তার মাকে যেভাবে পরিচালিত হতে দেখেছে সেটাকে সঠিক পন্থা হিসেবে ধরে নিয়েছে। তার একবারও মনে হয়নি একটা উচ্চশিক্ষিত স্বাবলম্বী মেয়ের সাথে তার এই আচরণ একদম ঠিক হচ্ছে না। বারান্দায় বসে ভাবছে আজাদ কি করবে, কি করা উচিত। তার দম্ভ অটুট এখনো। খুব যে হাপিত্তেশ করতে ইচ্ছে হচ্ছে তাও না, আবার স্বস্তিও পাচ্ছে না। এমন সময় আতিক এসে বলল, বাবা, আজ একটু লোপাদের বাসায় যাব। আস্তে আস্তে রাত হবে। রান্নার খালাকে লোপা সব বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তুমি সময় মতো খেয়ে নিও। আজাদকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আতিক বলল, তুমি কি কোনো কারণে আপসেট? মার সাথে কথা বলা বন্ধ, তাই না? তাই বলি, মার ফোন বন্ধ কেন? সকাল থেকে কয়েকবার ফোন দিলাম, এক নাগাড়ে বন্ধই বলে যাচ্ছে। আজাদ ছেলেকে কিছুতেই বলতে পারলো না যে মোনা তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আতিক বলল, চিন্তা করো না বাবা, মা চলে আসবে। আতিকের বলল পা তৈরি হয়ে এসে বলল, বাবা যাই, আপনি কিন্তু সময় মতো খেয়ে নেবেন। মা কবে আসবে? এবার আজাদ একটু হাসতে চেষ্টা করে বলল, আসবে, অনেক দিন পর গেল, থাকুক কিছুদিন। তোমরা যাও, আমি খেয়ে নেব। একটু পর ওয়াইন রেড কালারের গাড়িটা বের হয়ে গেল বাড়ির গেট দিয়ে। বাসায় এখন আজাদ একা। সে উঠে গিয়ে আলমারি খুলল। মোনার কাপড় চোপড়ের উপরে এক চকলেট রঙের ডায়েরি পড়ে আছে। ইচ্ছে করেই সামনে রেখে গেছে মোনা। ডায়েরিটা নিয়ে গিয়ে বিছানায় বসলো আজাদ। আস্তে করে খুলে পাতা উল্টালো। প্রথম বেশ কয়েকটি পাতায় কিছু লেখা নেই, তারপর থেকে লেখা শুরু। বিভিন্ন সময় অবসরের ফাঁকে মোনাকে লিখতে দেখেছে আজাদ। মনে মনে ভেবেছে আদিক্ষেতা। আজ সেই ডায়েরি খুলে সে পড়তে বসলো। মোটা ডায়েরি লেখায় ভরা। প্রথম লেখাটা চোখের সামনে তুলে ধরল আজাদ। 1-3-2017। আমার জীবনের কথাগুলো বলার মতো কোনো জায়গা নেই। ভাগ্যিস মানুষ মনের জগতে একা একা কথা বলতে পারে, নিজের ইচ্ছা মতো বিচরণ করতে পারে, নইলে বেশিরভাগ মানুষ দম বন্ধ হয়ে মারা যেত। ভাবলাম কিছু কথা লিখে রাখি, লিখলেও মনের ভার অনেকখানি লাঘব হয়। তোমার সাথে যেদিন প্রথম দেখা হলো, সে যে আমার খালাতো ভাইয়ের বিয়েতে তার বন্ধু হিসেবে দাওয়াত পেয়েছিলে। আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর দেখেছি সারাক্ষণ তোমার দু চোখ শুধু আমাকে অনুসরণ করছে। আমি একটু বিব্রত বোধ করলেও ভালো লাগাটাই বেশি ছিল। একটা বয়সে মনে হয় পৃথিবীতে যত রকম সুন্দর অনুভূতি আছে, সবচেয়ে সুন্দরতম অনুভূতি বোধহয় এটাই যে আমাকে কারো ভালো লাগে। সেই বয়সটাই ছিল তখন আমার। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে আমার সাথে সম্পর্ক করলে। তোমার সেই প্রথম দিনের মুগ্ধতা চোখ বন্ধ করলে আজও টের পাই। ঠিক 2 মাস পর একদিন বেড়াতে গিয়ে দুজন হাত ধরে হাঁটছি, তুমি আমাকে হঠাৎ প্রশ্ন করলে, তোমার কি মনে হয় তুমি অনেক সুন্দর, তাই আমি তোমাকে ভালোবেসেছি? আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম যেন। মনে মনে একটু অপ্রস্তুত হয়েছিলাম। তুমি তখন বললে, তোমার চালচলন আমার খুব ভালো লেগেছে। এই যেমন সবসময় হাসি মুখে থাকা, মুরব্বীদের জড়িয়ে ধরে গল্প করা, আজান দিলে মাথায় আঁচল তুলে দেওয়া, উগ্র সাজে নিজেকে উপস্থাপন না করা। আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার মাকে ম্যানেজ করতে পারবে। আমি সেদিন কি বলবো বুঝতে পারছিলাম না। একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল আমার। আমি আহামরি সুন্দরী নই, কিন্তু অসুন্দর নই এমন প্রমাণ জীবনে অনেকবার পেয়েছি। আজ এত বছর পরে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি তোমার অজান্তেই সেদিন আমাকে প্রকাশ করে ফেলেছিলে। আমি ধরতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি প্রশ্ন করেছিলাম, এভাবে কেন বলছো? ওনাকে ম্যানেজ করা কি খুব কঠিন কাজ? তুমি বলেছিলে, আজ আমরা এত দূর এসেছি শুধু মায়ের জন্য। রিটায়ারমেন্টের পর বাবা সারাক্ষণ তার ব্যবসা নিয়ে পড়ে থাকতেন। আমার মা একা এক হাতে আমাদের পড়াশোনা, এই বাড়িঘর করা সব সামলিয়েছেন। আমাদের সংসারে আমার মায়ের অবদান বলে শেষ করার মতো না। তার ইচ্ছে তিনি নিজে দেখে শুনে আমাকে বিয়ে দেবেন। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের বিয়ে হলো। নারায়ণগঞ্জ শহরে এক সাদামাটা দোতলা বাড়ির অধ্যাপকের মেয়েকে বউ হিসেবে তুলে নেওয়ার সিদ্ধান্ত ছিল না তোমার মায়ের। ঢাকা শহরে কত বড় বড় বাড়ির মেয়ে দেওয়ার জন্য লাইন দিয়েছিল তাদের বাবারা। নেহায়েতই ছেলের পছন্দ, তাই ইচ্ছে না থাকলেও রাজি হয়েছেন। এ গল্প যে কতবার তার মুখে শুনেছি তার কোনো হিসেব নেই। আমাদের বিয়ে 2 মাস 26 দিন হলো যেদিন, সেই উপলক্ষে তুমি একটি সামান্য কারণে আমাকে প্রথম চড় মেরে বসলে। কারণটি ছিল কোথাও একটা দাওয়াতে যাচ্ছি। শাশুড়ি মা এসে আমাকে শাড়ি সিলেক্ট করে দিলেন। বললেন এইটা পরো। ঠিক আছে, এটা উনি করতেই পারেন, কিন্তু সমস্যা হলো তিনি যে শাড়িটি পরতে বললেন সেটা একদমই স্ট্যান্ডার্ড ছিল না। তার বোন না কে দিয়েছেন, তাই আমাকে এটা পরতে হবে। আমি তাকে বুঝিয়ে বললাম,
মা, এটা অন্য কোনো সময় পরবো। আজকের দাওয়াতে এটা মানানসই হবে না। উনি কিছু না বলে বের হয়ে গেলেন। আমি ভেবেছিলাম উনি বোধহয় বুঝতে পেরেছেন। উনি যে তোমাকে গিয়ে নালিশ করেছেন এটা আমি ভাবিনি। আমি আমার মতো শাড়ি বের করে পরলাম, সেজেগুজে তৈরি। এমন সময় তুমি এসে ঘরে ঢুকলে, ঢুকেই জিজ্ঞেস করলে। মায়ের পছন্দের শাড়ি পরনি কেন? আমি বললাম, ওটা একটু অন্যরকম। আজকের অনুষ্ঠানে এটা পরে ঠিক হবে না। এটা পরে আমরা নিজেরা কোথাও ঘুরে আসবো একদিন। তুমি জেদ করে বললে। না, এটা তুমি আজই পরবে। আমি বললাম, ওটা তো তোমারও প্রেস্টিজের ব্যাপার। না, তুমি একেবারে সিদ্ধান্তে অটল। এটাই পড়তে হবে। আমি সারা জীবন মার্জিত ফ্যাশন দুরন্ত মেয়ে। যা খুশি একটা পরে অভ্যস্ত নই। একটু রাগ হলো আমার। হাত থেকে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিলাম অভিমান করে। বাবার সাথে অভিমান করেছি, মায়ের সাথে অভিমান করেছি। সেই ছেলে মানুষে অভিমান করার দিন যে আর নেই, এটা আমার মাথায় আসেনি। তুমি কাল বিলম্ব না করে ঠাস করে আমার গালে চড় মেরে দিয়ে বললে। দুদিন হয়নি, এখনই আমার মাকে অবজ্ঞা করতে শুরু করেছো? এসব এখানে চলবে না। ওখানে যেতে হলে মায়ের পছন্দের শাড়িটি পরতে হবে। তোমার চরটি আমার কানেও লেগেছিল, কান ঝাঝা করছিল। ঘটনার আকস্মিকতায় আমি যেন বিশ্বাস করতে পারছি না এটা কি হলো। আমি দুঃখ পেয়েও যেন ভুলে গেছি। এটা কি করে সম্ভব? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই লোককে আমি এত ভালোবাসি? তুমি গটগট করে বেরিয়ে গেলে। একটু পরে নিচে গাড়ি বের হয়ে যাওয়ার আওয়াজ শুনে বুঝলাম আমাকে ছাড়াই তুমি বেরিয়ে গেলে। সেদিন রাতে ফিরে এসে তুমি একটা কথাও বললে না। কেঁদে আমার চোখ মুখ ফুলে লাল হয়েছিল। ভেবেছিলাম হয়তো রাগের মাথায় কাজটি করেছো। এবার হয়তো সরি বলবে। আমাকে অবাক করে দিয়ে তুমি শুয়ে ঘুমিয়ে গেলে। ফিরেও তাকালে না। আমার শাশুড়ি রাতে খাওয়ার জন্য ডাকাডাকি করেছেন। আমি খেতে চাইনি। সকালবেলা 9টায় আমার ক্লাস। সারা রাত ঘুমাতে পারিনি বলে উঠতে দেরি হয়ে গেছে। ক্যাম্ব্রিয়ান কলেজ শৃঙ্খলার ব্যাপারে খুব কড়া। তাড়াহুড়ো করে তৈরি হচ্ছি। মাথা ঘুরছে। আজ ক্লাসে লেকচার দিতে পারবো কিনা জানি না। তুমি অফিসের জন্য তৈরি হয়ে নাস্তা করতে বসেছো। আমি না খেয়ে বের হয়ে যাচ্ছি দেখে শাশুড়ি আমাকে বললেন। না খেয়ে যাচ্ছ যে? রাতেও খাওনি? কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? যেন তিনি কিছুই জানেন না। তিনি ঝটপট উত্তর দিল। খেলে খাবে, না খেলে না খাবে। অত সাদাসাদি করবে না। দেখি কতক্ষণ না খেয়ে থাকে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি। আমার দু চোখ ঝাপসা হয়ে আসছে পানিতে। আমি সিঁড়ি ভেঙে নামতে পারছি না। চোখে দেখতে পারছি না। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে গিয়ে রিকশায় উঠতে যাব, হঠাৎ খেয়াল করলাম ব্যাগ আনিনি। আবার উপরে উঠলাম। বাসার দরজা ভেজানো ছিল। আমি ঢুকতে যাব ঠিক তখনই শুনতে পেলাম আমার শাশুড়ি বলছেন। বউকে একদম লাই দিয়ে মাথায় তুলবি না, সব সময় টাইট দিয়ে রাখবে। একবার মাথায় উঠলে আর নামাতে পারবি না, বলে রাখলাম। আমি শুনতে চাচ্ছি তুমি কি বলো। শাশুড়ি আবার বলতে থাকলেন। খতমে দেখলাম তোর পছন্দ হলো না। তোর পছন্দ হলো তাকে। নারায়ণগঞ্জ শহরের বাড়ি, বাবা অধ্যাপক। কেন বাপু, ঢাকা শহরে এত বাড়ি, গাড়িওয়ালা পাত্রী তুমি চোখে দেখলা না? কত বড় বড় ব্যবসায়ী পরিবার ছিল, কি লাভ হলো? মুখে মুখে কথা বলে। আমি অবাক হলাম। তুমি একটা কথাও বললে না, চুপ করে থাকলে। আমার মাথা ঘুরছিল। ঘরে না ঢুকে আবার নিচে নেমে গেলাম। সেদিন সিএনজি নিয়ে গিয়ে এক সহকর্মীর কাছ থেকে আসা যাওয়ার ভাড়া আর খাওয়ার টাকা ধার নিয়েছি। আজ এত বছর পরে সে আমি ভাবি, সেদিন আমি কেন তোমার বাড়িতে ফিরে গেলাম। একটা সামান্য ব্যাপারে সদ্য বিবাহিতা স্ত্রীকে যে এভাবে অপমান করতে পারে তার কাছে আমি কিভাবে ফিরে গিয়েছি। আজ ভাবলে আমার নিজের ওপর ঘৃণা হয়। কেন যে কাপুরুষে স্ত্রীবাচক শব্দটি প্রচলিত হয়নি তাই ভাবি। 2 মাস 26 দিন আগে এ বাড়িতে বউ হয়ে এসে প্রথম দিন মনে হয়েছিল আমি বোধহয় ঠিক জায়গাতেই এসেছি। সবার সামনে শাশুড়ি মায়ের আন্তরিক অভ্যর্থনা আমাকে মুগ্ধ করেছিল। 2 দিন পর তিনি কথায় কথায় বলতেন বিয়েতে আমার বাবা কোনো আসবাবপত্র দেয়নি বলে উনি নাকি সবার কাছে ছোট হয়েছেন। আমি বলেছিলাম আমার বাবা একটা নীতি মেনে চলেন। তিনি যৌতুক দেয়া এবং নেয়ার ব্যাপারে ঘোর বিরোধী। চাইলে তিনি সবই দিতে পারতেন। তিনি বললেন, নীতি তো আর সমাজ বুঝবে না? সমাজ বলে তো একটা কথা আছে। আমি বিনয়ের সাথে বলেছিলাম সমাজটাকে তো আমি আপনিই চেঞ্জ করবো মা। তিনি কিছু বললেন না। আমি রাতে তোমাকে কথাটি বললাম, তুমি বললে। হ্যাঁ, শুনলাম। তুমি মায়ের সাথে তর্ক করেছো। চুপ থাকলেই তো পারতে। আমি অবাক হয়ে গেলাম। এরই মধ্যে উনি অফিসে ফোন করে বলে দিয়েছেন আমি তার সাথে তর্ক করেছি। আমি বলেছিলাম কই, আমি তো তর্ক করিনি। বুঝিয়ে বলতে চেয়েছি। তুমি বলেছিলে। ওই হলো, একই কথা। বলে তুমি এমনভাবে চুপ করে থাকলে যেন তোমার মায়ের কথাটাই সত্যি। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। যে ভুল সংশোধনের রাস্তা থাকলেও তার মূল্য অনেক বেশি। সেদিন আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে এ বাড়িতে থাকতে হলে আমাকে এই অসম্মান নিয়েই থাকতে হবে।
বাবা মায়ের ভালোবাসায় পরিপূর্ণ এই আমি এত ভালোবাসাহীন সম্মানহীন আচরণ কখনো ভাবতেও পারিনি। দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদলাম আর ভাবলাম এখানে আমি সারা জীবন কি করে কাটাবো। হয়তো নিরুপায় হয়ে এত অপমানের কথা না মাকে বলতে পারছিলাম, না কোনো সহকর্মীকে বলতে পারছিলাম, না কোনো বন্ধুকে। কি করে বলি? নতুন স্বামী স্ত্রীর ভালোবাসার ঘোর কাটতেই তো বছর কেটে যায়। সেখানে 3 মাস না হতেই আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা কিভাবে সামাল দেবো আমি বুঝতে পারছিলাম না। প্রথম থেকেই খেয়াল করেছি তুমি শরীর সর্বস্ব মানুষ। কথাবার্তা ভাব ভালোবাসার আবেগের চেয়ে শরীরের প্রতি তোমার মনোযোগ বেশি। তোমার ধারণা এটাই নাকি ভালোবাসা প্রকাশের মাধ্যম? আমি অবাক হয়েছিলাম। আসলেই কি ভালোবাসা মানেই শরীর? ভালোবাসা ছাড়া শারীরিক সম্পর্ক কি সম্ভব? যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে কি করে শারীরিক সম্পর্ক হয়? কোনটা আসলে ঠিক আজ তোমাকে বলতে দ্বিধা নেই। এত বছর আমি শুধু তোমার কার্যকলাপ দাঁতে দাঁত চেপে হজম করেছি, এছাড়া আর কিছুই ছিল না। সেদিন তোমার মায়ের মুখে এসব কথা শোনার পর আমি তার সাথে ফ্রি হতে পারছিলাম না, স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলাম না। তিনি তোমার কানে কি লাগিয়েছেন জানি না। তুমি অফিসে যাওয়ার আগে রুদ্রমূর্তি হয়ে ঘরে ঢুকলে। আমি রেডি হচ্ছিলাম, তুমি উত্তেজিত হয়ে বললে, তুমি কি এমন বিশিষ্ট শিল্পপতির মেয়ে যে তোমার এত অহংকার? আমি হতভম্ব হয়ে তোমার মুখের দিকে তাকিয়ে আছি। তুমি গড়গড় করে বলেই যাচ্ছিলে, আমার মায়ের সাথে তুমি মোড দেখাও? এসব এখানে চলবে না। ঠিক মতো থাকতে পারলে থাকবে, না হয় এখানে তোমার থাকার দরকার নেই। তোমার যেখানে খুশি চলে যেতে পারো। আমার মস্তিষ্কের সিগন্যাল সিস্টেম বোধহয় অকার্যকর হয়ে গিয়েছিল। আমার দুঃখবোধ, রাগ, বিস্ময়বোধ কোনো কিছুই কাজ করছিল না। আমি শুধু বাক শক্তিহীন হয়ে তাকিয়ে ভাবছি, একে আমি ভালোবাসি? যার মধ্যে বিন্দুমাত্র ভালোবাসা থাকে সে কি এভাবে বলতে পারে? যার মধ্যে এতটুকু সম্মানবোধ থাকে সে কি এভাবে বলতে পারে? হ্যাঁ, কেঁদেছি আমি, অনেক কেঁদেছি। মস্তিষ্কের সিগন্যাল সিস্টেম হঠাৎ করে জেগে উঠে আমাকে অসাড় অবস্থা থেকে ফিরিয়ে এনেছিল অনেক পরে। আমি কেঁদেছি মন ভরে। এই তুমি কি সেই তুমি যে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে? আমার প্রতিটি কাজে ছিল তোমার মুগ্ধতা। একটা মানুষ কিভাবে এরকম বদলে যেতে পারে? আমি পরে বুঝেছিলাম তোমার বদমেজাজি মায়ের সাথে অ্যাডজাস্ট করে নেয়ার মতো শান্ত মেয়ে খুঁজছিলে তুমি। আমাকে তোমার সেই রকম মনে হয়েছিল। তাই আমার ভালো লাগা না লাগাগুলোকে এমনভাবে উপেক্ষা করতে থাকলে যাতে আমি মাথা তুলে দাঁড়াতে না পারি। আমি সেদিন আমার চাচার বাড়ি নিকুঞ্জে চলে গেলাম। 7 দিন তুমি আমার সাথে কোনো যোগাযোগ করনি। তারপর তুমি হুট করে একদিন এসে আমাকে বললে, বাসায় চলো। কোনো রকম অপরাধ বোধ বা দুঃখবোধ তোমার মধ্যে ছিল না। তারপর আমি মনে মনে ভাবলাম হয়তো অনুশোচনা হয়েছে তোমার, কিন্তু এই ভাবনা আমার ভুল ছিল। বারবার একরকম ভুল ভেবে ভেবে আর কি করব ভাবতে ভাবতেই বছর পার হয়ে গেল। আমার বিয়ের 1 বছর পর বাবা মারা গেছেন। তুমি গিয়ে জানাজা পড়িয়ে চলে এলে। আমি আরো 7 দিন পর এলাম। রাত 8টার সময় এসে দেখলাম মা ছেলে টেলিভিশনে নাটক দেখছো। আমি বাবাকে হারিয়ে এতদিন পর এলাম, তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। তোমার মা কি করলেন না করলেন তা আমার ধাতব্যের বাইরে। শুধুমাত্র স্বামীর ভালোবাসা মেয়েদেরকে অনেক কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য সাহস যোগায়। আমি খুব খেয়াল করে দেখেছি, আমার জীবন পাড়ি দেওয়ার যে কাঙ্ক্ষিত অবলম্বন তোমার ভালোবাসার হাতটি, তা আমার জন্য বাড়ানো নেই। আছে শুধু তোমার ইচ্ছে মতো বেঁধে দেয়া কতগুলো নিয়ম কানুন আর তোমার মায়ের দিক নির্দেশনা। তুমি যা চেয়েছিলে শুধু ভালোবাসার বিনিময়ে হয়তো তার চেয়েও বেশি পেতে পারতে। একটু ভালোবাসা দিলে একটা মেয়ে অনেক বড় ত্যাগ করতে পারে, কিন্তু তুমি তা না করে উল্টো পথে হাঁটলে। বাবার মৃত্যুর 7 দিন পর আমি এলাম। তোমরা কেউ এলে না আমার মনের অবস্থা জানতে। ঘন্টাখানেক পর নাটক দেখা শেষ হলে তুমি এসে ঘরে ঢুকলে। আমার চোখে পানি। আমার চোখের পানি মুছিয়ে দিলে না, আমার মাথায় হাত বুলিয়ে দিলে না, আমার শরীর কেমন আছে জানতে চাইলে না, বাবাকে হারিয়ে মা কেমন আছে জানতে চাইলে না একবারও। সরাসরি আমাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গেলে। আমি একদমই এখন এসব করার মুডে নেই। আমি নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বললাম, এসব কি? তুমি বললে, না, ভাবলাম তোমার মন খারাপ, মনটা একটু ভালো করে দেই। আমি অবাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়ে রইলাম। এটাকে মন ভালো করা বলে? সেদিন আমার মনে হয়েছিল তুমি একটা জানোয়ার, আর একটা সভ্যতা অভদ্রহীন একটা প্রাণীর সঙ্গে আমি রয়ে গেলাম শুধুমাত্র সমাজ সংস্কার আর নিরাপত্তাহীনতার ভয়ে। আমার নিরীহ বাবা, যার অনেক সুনাম এবং সম্মান ছিল, তাকে সমাজের কাছে ছোট করতে চাইনি, তাই তোমার সাথে রয়ে গেলাম আমি। এই লাইনটি পড়ে আজাদ চমকে উঠল। ডায়েরি বন্ধ করে সে পাশে রেখে শুয়ে পড়ল। অনেক অনেক লেখা আছে আরো। একসাথে এত সব পড়ার মন মানসিকতা নাই তার এখন। রান্নার খালা হাসুর মা এসে ডেকে গেল খাওয়ার জন্য। আজাদের এখন খাওয়ার ইচ্ছে নেই। অপমান আর একটা অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কায় সে অস্থির। সকালবেলা আতিক আজাদকে নাস্তার টেবিলে না পেয়ে আজাদের ঘরে উকি মারল। দেখলো এখনো শুয়ে আছেন। রাতে মোনা ফোন দিয়েছিল আতিককে, বাবা ঘুমিয়ে পড়েছে বলে আর বলা হয়নি। আতিক ঘরে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে ডাকলো আজাদকে। আজাদ উঠে বসলো। আতিক বলল, এখনো শুয়ে আছো যে? হাঁটতে যাও না কদিন ধরে? শরীর খারাপ?
না, এমনি। কাল রাতে মা ফোন দিয়েছিল। আজাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। তার কেন জানি মনে হচ্ছে আতিক সব জানে। আতিক বলল, মা বলেছে তার জন্য যেন আমরা চিন্তা না করি। মা ভালো আছে। আজাদ প্রশ্ন করলো, তোমার মা নারায়ণগঞ্জে যায়নি? না, তাহলে কোথায় গিয়েছে? মা একটু ট্যুরস অ্যান্ড ট্রাভেল গ্রুপের সাথে রাঙামাটি গিয়েছে। শুধু এটুকু বললো আমরা যেন তার জন্য চিন্তা না করি। মা ভালো আছে। আতিক এমন নির্বিকার ভাবে বলল যেন এটা খুব স্বাভাবিক ব্যাপার, প্রায় এরকম ঘটে থাকে। ফোনটা আমাকে দিলে না কেন? তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, আর মা তো তোমাকে চায়নি। ও ঠিক আছে। অফিসে যাবে না? নাস্তা খেয়েছো? না, তোমাকে ডাকতে এসেছি। চলো নাস্তা খাবে। আজাদ বলল। তুমি যাও, আমি পরে আসছি। আজাদ ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসলো। লোপা নাস্তা এগিয়ে দিল। আজাদ ছেলের দিকে তাকিয়ে দেখলো মুখ নিচু করে চুপচাপ খাচ্ছে। আজাদ কিছুক্ষণ তাকে বোঝার চেষ্টা করলো, তারপর আস্তে করে বলল, তুমি কি জানতে আগে থেকে তোমার মা ঘুরতে যাচ্ছে? আতিক মুখ নিচু করে বলল, হ্যাঁ, আমাকে বলনি কেন? এটা তোমাদের ব্যাপার। তোমরা কে কাকে বলে যাবে নাকি না বলে যাবে সেটা দেখা তো আমার দায়িত্ব না। আজাদ বলল, তুমি তোমার মায়ের পক্ষে কথা বলবে এটা জানি। একটা মানুষের পক্ষে কাউকে না কাউকে তো থাকতেই হবে বাবা। লোপা রান্নাঘর থেকে চায়ের সরঞ্জাম নিয়ে আসছিল। আতিক সেদিকে তাকিয়ে বলল, দেখে এসো তো দাদি উঠেছে কিনা। না উঠলে ডেকে তোলো। লোপা বুদ্ধিমতী মেয়ে, বুঝলো তার এখানে উপস্থিতি আতিক চাচ্ছে না। সে তাড়াতাড়ি সরে গেল। আতিক এবার সরাসরি আজাদের দিকে তাকিয়ে বলল, আমার মায়ের পাশে সারা জীবন থাকার কথা ছিল তোমার। তুমি তো তা না করে অবহেলায় দূরে সরিয়ে রেখেছো। তাকে কোনোদিন বোঝার চেষ্টাও করনি কখন। সেটা তোমার মাও করেনি। সে তার ইগো নিয়েই থেকেছে। আতিক একটু চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলল, তোমার সঙ্গে এই নিয়ে আমি কখনোই কথা বলতে চাইনি। আজ তুমি তুলেছো, তাই বলছি। কিছু স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারবো না। মনে আছে সেদিনের কথা? এক ছুটির দিনে বিকেলবেলা মা আমাদের ঘুম পাড়িয়ে খাতা দেখছিলেন। হঠাৎ দরজা বন্ধ করার বিকট শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। লাফ দিয়ে উঠে দেখি তুমি মার মুখী হয়ে ঘরে ঢুকে মাকে বলছিলে, তোমার কাজের লোক ঘুমাচ্ছে, তুমি এসব নিয়ে বসে আছো। আমার মা বিকালে নাস্তা খেলো কিনা তার খবর কে নেবে? মা বলেছিল, অনেক কাজ জমে গেছে, একটু ময়নাকে ডেকে দাও, ওই তো সব করে। তুমি গর্জে উঠে বললে, আর তুমি মহারানী এসব ছাইপাশ নিয়ে বসে থাকবে তাই? বলে মায়ের সামনে থেকে সব খাতা তুলে আছড়ে মারলে। কিছু খাতা টান দিয়ে ছিঁড়ে ফেললে। সারা ঘরময় খাতা। তোমার চেঁচামেচি শুনে তারিক ঘুম ভেঙে উঠে ভয় আমাকে জড়িয়ে ধরলো। মা বারবার তোমাকে বলছিল, দেখো বাচ্চাদের অনেক কষ্টের ফসল এই খাতাগুলো, এগুলো নষ্ট করো না। তুমি ছড়িয়ে ছিটিয়ে মারিয়ে ঘর থেকে বের হয়ে গেলে। মা সেদিন আমাদের জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন। জানি না মা কিভাবে এত বড় ক্ষতি সামাল দিয়েছেন। এরকম অনেক ঘটনার সাক্ষী আমি আর তারিক। তুমি কি বলতে চাও আমরা তোমার পক্ষে কথা বলবো? আমার মা যেভাবে শান্তি পায় সেভাবেই থাকবে এখন। প্লিজ মাকে নিয়ে আর কোনো রকম নাক গলাবে না। রাঙামাটি থেকে বেরিয়ে এসে মা তার নিজের ফ্ল্যাটে উঠবেন। আমি আর লোপা যতদিন কানাডা না যাচ্ছি ততদিন মায়ের সাথে থাকবে। আজাদ আসলে জবাব খুঁজে পাচ্ছিল না। তার কৃতকর্মের অনেক কিছুই তার ছেলেরা দেখেছে। আজ এই মুহূর্তে হঠাৎ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার। এরকম আগে কখনোই মনে হয়নি। বিচ্ছিন্ন একটা দ্বীপে আটকে আছে যেন সে। আশেপাশে কোথাও কেউ নেই। আতিক অফিসে চলে যাওয়ার পর আজাদের কেন যেন মনে হলো আতিক সব জানে। সারা জীবন দেখে এসেছে 3 মা ছেলে সবসময় এক পেট। 3জন একসাথে বেড়াতে যেত, বাইরে খেত, কেনাকাটা করতো, বেডরুমে বা ড্রয়িং রুমের কার্পেটে বসে আড্ডা দিত, মুভি দেখতো। তাদের কত রকম গল্প যে হতো। আজাদ আশেপাশে থেকে কান খাড়া করে শুনতো। জীবনানন্দের বা রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আলোচনা, হুমায়ুন আহমেদের সাহিত্য নিয়ে, কখনো গান নিয়ে চায়ের আসর। মোনা তার 2 ছেলেকে নিয়ে একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছিল। আজাদ মাঝে মাঝে ঢুকতে চাইতো না তা না, কিন্তু আশেপাশে ঘুরলেও তাকে কেউ ডাকতো না। ছেলেরা সবসময় মোনার পক্ষ নিয়ে কথা বলতো। বড় ছেলে আতিক তার মায়ের কষ্টগুলো অনেকটাই জানতো। ছোট ছেলে তারিক সব না জানলেও এটুকু বুঝতো তার বাবা মায়ের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক নেই, ঝগড়াঝাটিও নেই, কোনো বন্ধনও নেই। তাই আজাদের মনে হচ্ছে হয়তো ছেলেরা সব জানে। ছোট ছেলে তারিক কানাডায়। তারপরও মাঝে মাঝে মার ভাইয়ের সাথে অনেক রাত পর্যন্ত গল্প হয়। আজাদের সাথে যেটুকু দরকার সেটুকুই। লোপা আতিককে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। দেখলো আজাদ চুপ করে বসে আছে। সে আজাদকে যত্ন করে চা ঢেলে দিতে দিতে বলল, বাবার শরীর খারাপ? না তো। তুমি খেয়েছো? খাবো বাবা,
আতিককে সব গুছিয়ে দিয়ে এলাম। হঠাৎ আজাদের কি মনে হলো কে জানে, সে বলল, একটা কথা বলি বৌমা, জি বাবা বলুন। স্বামী স্ত্রী সবসময় একসাথে বসে খাবে, এতে হৃদ্যতা বাড়ে। লোপা তাকিয়ে রইল বাবার দিকে। কই, কখনো তো বাবাকে বলতে শুনিনি তার শাশুড়িকে চলো খেতে বসি। লোপার অবাক দৃষ্টি আজাদ খেয়াল করলো। আজাদের মা ৮০ বছর বয়সে এখনো নাক বইয়ের ভুল ত্রুটি ধরতে পারদর্শী, চলাফেরায় অনেক সক্ষম, যা এই বয়সে সাধারণত থাকে না। মনিরা বেগম নিজের ঘর থেকে বের হয়ে এলেন, একটু কুঁজো হয়ে হাঁটেন, তারপরও বেশ শক্ত। টেবিলের কাছে এসে আজাদকে উদ্দেশ্য করে বললেন, তোর বউয়ের বেড়ানো শেষ হয়নি? লোপা নাস্তা খেতে বসেছে। মনিরা বেগম বললেন, তোমার শাশুড়ি বুড়ো বয়সে লম্বা নায়র দিচ্ছে বাপের বাড়ি। তারপর আজাদকে বললেন, হ্যাঁ রে, বাপের বাড়ির বিষয় সম্পত্তির ব্যাপারে গিয়েছে নাকি? তা তুই সাথে গেলেও পারতি। টাকা পয়সা কি করে না করে, সে তো আবার তেরা মেয়ে মানুষ। এবার আজাদের রাগ হলো, কঠিন স্বরে বলল, তুমি তোমার ঘরে যাও, সব কিছুতে তোমার নাক না গলালেও চলবে। মনিরা বেগম খ্যাক করে উঠলেন, বললেন, ভালো বুদ্ধি দেই তো ভালো লাগে না। আজাদ হঠাৎ হাত জোর করে বলল, জীবনে অনেক ভালো ভালো বুদ্ধি দিয়েছ মা, এবার অন্তত রেহাই দাও। তোমার এত ভালো আমি আর নিতে পারছি না। মনিরা বেগম অসন্তুষ্ট হয়ে যেতে যেতে বললেন, নাকি গলার সাথে? তোর বউ আর তোর ছেলের বউ মিলে সংসারটা দাঁড় করিয়েছে। আমার কষ্টের সংসার, খেয়ে না খেয়ে এই বাড়ি দাঁড় করিয়েছি। এই সংসারের ভাব এখন কাজের লোকের হাতে। চারদিকে জিনিসপত্র নষ্ট হয়, আমি দেখে না বলে থাকতে পারি না। এই আমার দোষ, তাই তো? আজাদ চায়ের কাপ হাতে নিয়ে উঠে চলে গেল নিজের ঘরে। তার মায়ের এসব কথায় কখনো সে গা করেনি। মোনাকে বলা অনেক অপমানজনক কথারও প্রতিবাদ সে করেনি কখনো, উল্টো আরো মোনাকে মানসিক চাপে রেখেছে। চিৎকার করে বলেছে কখনো যেন মোনা তার মায়ের ব্যাপারে কোনো কথা বলতে না আসে। অফিস থেকে সে প্রায় দেখতো মোনার চোখ মুখ ফোলা, হয়তো অনেক কেঁদেছে। কখনোই আজাদ জিজ্ঞেস করেনি তার কি হয়েছে, মন খারাপ কিনা, দেখেও না দেখার ভান করেছে। আজ তার মনে হচ্ছে এবারে সর্বত্র যেন বিষ বাষ্প ছড়িয়ে রয়েছে, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। কেন এমন হচ্ছে তার নিজেও বুঝতে পারছে না। মোনার জন্য ভালোবাসা, নাকি অসম্মানিত হওয়ার আশঙ্কা? আজাদ ঘরে এসে এই প্রথম মোনার মোবাইলে কল দিল, বারবার সুইচ অফ বলেছে। হঠাৎ আজাদের মনে হলো মোনার কলেজে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করলেও কিছু জানা যেতে পারে। যদিও তার মনে হয়েছে আতিক সব জানে, কিন্তু আতিককে জিজ্ঞেস করলে যে বলবে এমন নাও হতে পারে। সে ছেলের কাছে ছোট হবে না। কলেজের নাম্বারে ফোন দিয়ে আজাদ বলল, মোনা ম্যাডাম কি আছেন? আমি ওনার এক রিলেটিভ বলছি। উত্তর এলো, প্রিন্সিপাল ম্যাডামের কথা বলছেন? হ্যাঁ। ম্যাডাম তো 10 দিনের ছুটিতে আছেন। ও আচ্ছা। বলে ফোন রেখে দিল আজাদ। মনে মনে ভাবলো, এই বয়সে এসে এসব কি করছে মোনা? তার মানে পরিকল্পনা করে দূরে সরে যাওয়াটাই তার মুখ্য উদ্দেশ্য ছিল তাহলে। এই কাজগুলো তো একদিনে হয়নি, অনেক দিনের পরিকল্পনার কাজ। কি অদ্ভুত! অথচ আজাদ কিছুই বুঝতে পারেনি। বালিশের নিচ থেকে ডায়েরিটা হাতে নিল আজাদ। পৃষ্ঠা উল্টে দেখতেও যেন আজ ভয় হচ্ছে তার। এখনো তার বিশ্বাস মোনা তাকে বাজিয়ে রেখেছে। সত্যি এত বড় একটা সিদ্ধান্ত মোনা নিতে পারে না। পড়বে কি পড়বে না দ্বিধান্বিত মন নিয়ে ডায়েরির পাতা উল্টালো আজাদ। আজ কেন যেন মনে পড়ছে সেই দিনটির কথা। সেই যে কোনো এক বৃষ্টির দিন, তখন আমাদের কেবল বিয়ে হয়েছে। ছুটির দিনে আমরা বেড়াতে গিয়েছিলাম একটু প্রকৃতির ছোঁয়া পেতে বোটানিক্যাল গার্ডেনে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা একটা শেডের বেঞ্চে বসে গল্প করছি। হঠাৎ তুমি আমাকে প্রশ্ন করলে। তোমাকে কি বাবা মাকে টাকা পয়সা দিতে হয়? শুনে আমি অবাক হয়েছিলাম। আমার বাবা অধ্যাপনা করেন, 2 তলা বাড়ি 1 তলা ভাড়া দেয়া। আমার ছোট ভাইও ততদিনে চাকরিতে ঢুকে গেছে। আমাদের কোনো অভাব নেই। আমি তবুও বাবার হাতে মায়ের হাতে কিছু টাকা দিই, এটা আমার ভালো লাগে। আমার মা শিক্ষকতা করেন, প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি পরা আমার মায়ের খুব পছন্দ। আমি তাকে প্রায়ই শাড়ি কিনে দেই, যদিও মা বকা দেন এত খরচ করার জন্য। আজ এমন প্রশ্ন শুনে আমি একটু অপ্রস্তুত হয়েছি। আসলে আমি যে বোকা আর মেরুদণ্ডহীন ছিলাম তাই অপ্রস্তুত হয়েছি। এটা তো অপ্রস্তুত হওয়ার কিছুই ছিল না। আজ আফসোস হয়, প্রচন্ড ধিক্কার আসে নিজের ওপর, কেন আমি সেদিন তোমার মানসিকতা বুঝতে পারিনি। তুমি বলেছিলে মা বাধা দিচ্ছে না তাই তুমি চাকরিটা করতে পারছো, না হলে সংসারের দায়িত্ব তোমাকে নিতে হতো। তুমি চাইলেই তোমার টাকা যা খুশি তা করতে পারো না। আমি অন্ধ ছিলাম, তাই বলতে পারিনি আমি চাকরি করব কি না করব সেটা আমার সিদ্ধান্ত, অন্য কারো নয়। সংসারের দায়িত্ব চাকরি করেও নেওয়া যায়, নিজে তদারকি করে সহকারী দিয়েও চালানো যায়।
কিন্তু যে সংসার আমার হয়নি, আমার হতেই দেয়া হয়নি। প্রতি পদে পদে আমাকে অপদস্থ করা হয়েছে, এটা আমি সেদিন বুঝিনি। তাই তোমাদের এই সংসারের উপর আমার কোনো টান ছিল না কোনোদিন। যে ঘরের দরজা কথায় কথায় খুলে দেওয়া হয় বেরিয়ে যাওয়ার জন্য, সে ঘরকে কি নিজের ঘর ভাবা চাই? সে ঘরের জন্য কি টান হয় কখনো? তাই এই ভালোবাসাহীন একটা জীবন ফেলে পালানোর পরিকল্পনা করে গেছে প্রতিনিয়তই। তুমি ভেবেছো তুমি সারা জীবন খুব পৌরুষী নিয়ে থেকেছো। আমি তোমার এই বিবেচনা বর্জিত পৌরুষী তোমার মুখের উপর ছুড়ে দিয়ে যাব বলে নিজেকে প্রস্তুত করছি দিনের পর দিন। সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজাদের আজ বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। খুব সকালেই সে উঠে পড়ে হাঁটতে বেরিয়ে যায়। আজ তার উঠতে ইচ্ছা করছে না। ক্লান্ত অবসন্ন শরীর। শুয়ে শুয়ে ভাবছে, মোনা থাকলে এতক্ষণ কতবার ওঠার জন্য তাড়া দিয়ে যেত, আবার কখনো উঠতে আলসেমি করলে বারবার এসে ডাকাডাকি করত। তবে এই ডাকার মধ্যে কোনো প্রাণ ছিল না, শুধুই দায়িত্ব। এই কথাগুলো আজাদের আগে কখনো মনে হয়নি। সবকিছু তার ইচ্ছে মতো ঠিক মতো চলছে। ব্যাস, এটাই জীবন। এর বাইরে কিছু থাকতে পারে এটা ভাবার মতো মনই তার নাই। মোনা এত শৌখিন ছিল, পুরোটা বর্ষাকাল জুড়ে ওর ফুলদানিতে কদম ফুল থাকতো। আজাদের মনে পড়ে না কোনোদিন একটা গোলাপ কিনে দিয়েছে মোনাকে। আজ তুমুল বৃষ্টির এই সকালে আজাদের কেন যেন মনে হচ্ছে ফুলদানিটা কদম ফুল দিয়ে সাজাতে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো সে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আকাশ কালো করে অঝোর বৃষ্টি। মোনার প্রিয় দিন, তার প্রিয় মেঘলা আকাশ। সবকিছু কেমন যেন অর্থহীন মনে হচ্ছে তার। মনের অজান্তেই মোবাইলটা হাতে নিয়ে মোনাকে কল দিল। ফোনটা খোলা আজ, রিং হচ্ছে। আজাদের বুক ধড়ফড় করছে। কি বলবে মোনাকে? কিন্তু মোনা ফোনটা ধরলো না। কয়েকবার চেষ্টা করলেও মোনা ফোন ধরলো না। আজাদ উঠে হাত মুখ ধুতে গেল। ফ্রেশ হয়ে বের হতেই মোবাইলে টুং করে একটা মেসেজ এলো। তাড়াতাড়ি হাত মুছে আজাদ মোবাইলটা হাতে নিল। মোনার মেসেজ। এতদিন মোনা তাকে ব্লক করে রেখেছিল। মেসেজটি ছিল, আমাকে ফোন দেয়া বা কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার সাথে আমার যোগাযোগ হবে কোর্টে। আমি এই ডায়েরি কেন লিখেছি জানো? তোমার চোখের সামনে 28 বছরের কিছুটা চিত্র তুলে ধরার জন্য। অন্যায় যে করে সে ভুলে যায়, তার মনে থাকে না সে কি করেছে। ডায়েরিটা পুরোটা পড়বে। মনে করো এটা তোমার কোর্টে যাওয়ার পূর্ব প্রস্তুতি। জীবনটাকে পেছন ফিরে গিয়ে একবার চোখ বুলিয়ে নাও। এটা তোমার একটা মানসিক প্রস্তুতি হবে। আজাদ আবার মোবাইলে কল দিল। সুইচ অফ। মেসেঞ্জার ব্লক। আজাদের কপালের দুই পাশে শিরায় যেন গরম রক্তস্রোত বইছে। মাথা দপদপ করছে। তার সারা জীবনের অহংকার যেন ধুলায় মিশে যাচ্ছে। ডাইনিং এ গিয়ে দেখলো আতিকের খাওয়া শেষ। লোপা টিফিন বক্স গুছিয়ে দিচ্ছে। মনিরা বেগম বসে আছেন। এমন সময় আতিক বলল, বাবা, একটা কথা ছিল। আজাদ তার দিকে না তাকিয়ে বলল, বলো। আমরা আগামী সপ্তাহে মায়ের ফ্ল্যাটে উঠে যাচ্ছি। আমার আর মায়ের ঘরের ফার্নিচারগুলো নিতে গাড়ি আসবে। ভিতরে একটা প্রচন্ড ধাক্কা খেলো আজাদ। বুঝতে দিল না। নির্বিকার ভাব নিয়ে বলল, তো আমাকে কি করতে হবে? আতিক বলল, কিছু করতে হবে না। তোমার বাড়ি থেকে জিনিসপত্র বাইরে যাবে, তোমার জানা দরকার। আজাদ ক্ষুব্ধ হয়ে বলল, তোমরাও তোমার মায়ের একটা ভুল সিদ্ধান্তে তাল মেলাচ্ছ। ভুল না ঠিক সেটা মায়ের ব্যাপার। আমরা যাচ্ছি কারণ আমার মাকে একা থাকতে দিব না। মনিরা বেগম এসব জানতেন না। লাফিয়ে উঠে বললেন, মানে কি? মা ছেলে মিলে এসব পরিকল্পনা কবে হলো? এইসব কি হচ্ছে আজাদ? আমি তো কিছু বুঝতে পারছি না। আজাদ ছেলেকে উদ্দেশ্য করে বলল, তুমি কি মনে করো তোমার মা এই বয়সে এসে লোক হাসানোর যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক? আতিক ব্যাগ হাতে করে যাবার জন্য উঠল। বলল, সঠিক কি বেঠিক আজ আমাকে জিজ্ঞেস করছো বাবা? এই এত বছরে তোমার আর তোমার মায়ের যত সব কার্যকলাপ ঠিক ছিল? আজ একবার বসে চিন্তা করে নিও। মনিরা বেগম একেবারে মারমুখী হয়ে তেড়ে ফুরে এলেন। তোকে কোলে পিঠে করে বড় করেছি আমি। তোর মা তো সারাদিন বাইরে বাইরে থেকেছে, সে দেখেছে তোদের। আতিক ঠান্ডা মাথায় বলল, সেজন্য আমরা তোমার কাছে ঋণী। তোমার অবদান তো অস্বীকার করছি না, কিন্তু মা তো মাই। তোমার ছেলেকে তুমি সারা জীবন ভুল পথে চালিয়েছো। এখন আমরা যদি আমাদের মায়ের কথায় চলি তাহলে দোষ কোথায়? মনিরা বেগম রাগে জ্বলছেন। বললেন, তোর বউয়ের আক্কেলটা কি শুনি? এমনি করে সংসার ফেলে কেউ? তার কথা শেষ হবার আগে আজাদ প্রচন্ড রেগে গিয়ে বলল, চুপ। একদম কোনো কথা বলবে না তুমি। থাকো তুমি তোমার সংসার নিয়ে। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব যেদিকে খুশি। আতিক তাড়াতাড়ি উঠে বের হয়ে গেল। লোপা নাস্তা নিয়ে বসেছিল। সেও তাড়াতাড়ি ঘরে চলে গেল। মা ছেলের এই বাকবিতণ্ডায় থাকতে চেল না। ছেলের ধমক খেয়ে মনিরা বেগম কাঁদো কাঁদো হয়ে বললেন, আজ এই দিন দেখার জন্য তোকে মানুষ করেছি। কত কষ্ট করে তোর ফুপুর আশ্রয়ে থেকে দিন পার করেছি, তোদের বড় করেছি, সব ভুলে গেলি? না ভুলিনি, তাই নিজের জীবন দিয়ে
তোমার ঋণ শোধ করছি। এই বলে আজাদ না খেয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। 1 বছর হলো আজাদ অবসরে গিয়েছে, আবার কোথাও একটা ঢোকার চেষ্টা করছিল সে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকারদের অনেক কোম্পানি নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ দেয়, সেরকম একটা চেষ্টাই করছিল আজাদ। একটা কোম্পানিতে দেখা করার কথা, কিন্তু তার একদমই ইচ্ছে করছে না। একটা স্বনামধন্য কোম্পানির সিএফও, চাকরিটা খুব লোভনীয়। আজাদের খুব কষ্ট হচ্ছে এরকম বোধ হচ্ছে না, কিন্তু কোথায় যেন একটা সুর কেটে গেছে জীবনের। শুয়ে শুয়ে চিন্তা করছে আজাদ। পেছনের দিনগুলি মোনার ডায়েরির পাতার মতো এক এক করে চোখের সামনে ভেসে উঠছে। দীর্ঘশ্বাস ফেলে আজাদ পিছনের দিনগুলোতে ফিরে গেল। আজাদের বাবা চাচারা 11 ভাই বোন, সবাই শিক্ষিত। বড় চাচারা ঢাকায় বাড়িও করে ফেলেছে সবাই। আজাদের বাবা ছিল সবার মধ্যে চতুর্থ, তাই ভাই বোন সবার ইচ্ছে ছিল আজাদের বাবা মা গ্রামে থাকবে, জমি জমা দেখবে, তাদের বাবা মাকে দেখবে। আসলে অনেক সময় মানুষকে পরিবেশ পরিস্থিতি বাধ্য করে টিপিক্যাল হতে। সারা জীবন মানুষের ইচ্ছা অনিচ্ছা পূরণ করা আর সবার মধ্যে ইনফিরিয়র হয়ে থাকা মনিরা বেগমের মনটাকে একেবারে সংকীর্ণ করে দিয়েছিল। কখনোই কাউকে বড় ভাবতে পারতেন না তিনি। আজাদের ফুফু এবং চাচিরা শিক্ষিত ছিলেন, তাদের ফাই ফরমায়েশ কেটে কেটে মনিরা বেগমের অবচেতন মনে একটা জটিলতা তৈরি হয়েছিল। সেই অবদমিত অপমানের প্রতিশোধ যেন মোনার উপর দিয়ে নিতে চাইতেন। আজাদের বাবা মোজাম্মেল সাহেব নেভিতে জুনিয়র কমিশন র্যাঙ্কে চাকরি পেলেন। আজাদের মাকে বিয়ে করার পর আজাদের দাদি সিদ্ধান্ত দিল মোজাম্মেলের বউ গ্রামে থাকবে, এত জমি জমা আর শ্বশুর শাশুড়িকে দেখতে হবে। আজাদের মা মনিরা বেগম বেজায় অখুশি হয়েই গ্রামের বাড়িতে থাকতে লাগলেন। মনে মনে ফাঁক খুঁজছিলেন কিভাবে গ্রাম ছাড়া যায়। একদিন সুযোগ পেয়েও গেলেন। আজাদের বড় চাচার ছেলের বিয়েতে দাওয়াত পেয়ে সবাই ঢাকায় এলো। আজাদরা উঠলো ছোট ফুফুর বাসায়। বিয়ে বৌভাত পর্যন্ত ওরা থাকবে। আজাদের ছোট ফুফু ভার্সিটিতে পড়ার সময় প্রেম করে বিয়ে করেছিলেন এক ধনী ব্যবসায়ীকে, যার স্ত্রী আছে এবং আগের ছেলে মেয়েও আছে। ছেলেরাও তখন ব্যবসা করে, স্ত্রী অসুস্থ, বিছানায় পড়ে থাকে, সেই জন্য তারই বিয়ে করা। বিয়ের পর আজাদের ছোট ফুফু এই বাড়িটা তার নামে লিখিয়ে নিয়েছিলেন। পরে যখন তার আগের পক্ষের ছেলে মেয়েরা জানতে পারে, তখন তারা ক্রমাগত আজাদের ফুফাকে চাপ দিতে থাকে এই বাড়ি ফেরত নেওয়ার জন্য। এমনকি আজাদের ফুফুকে এবং বাচ্চাদের হুমকিও দেওয়া শুরু করে বিভিন্ন সময়। আজাদের ফুফাও আর আগের মতো আসে না, মাঝে মাঝে সেই ঝগড়াঝাটি করে যায় বাড়ি ফেরত দেওয়ার জন্য, গয়নাগাটি ফেরত দেওয়ার জন্য। এইসব পরিস্থিতি আজাদের মা মনিরা বেগম টের পেয়ে কৌশলে আজাদের ফুফুর কাছে থেকে সব জেনে নেন। তারপর এই সমস্যাকে পুঁজি করে মনিরা বেগম আজাদের ফুফু রায়না বেগমকে পটাতে থাকে। আপা, আপনার তো অনেক বড় সমস্যা। দুলাভাই আর দুলাভাইয়ের ছেলেমেয়েরা যেভাবে আপনার পিছনে লেগেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনি বাচ্চাদের নিয়ে একা থাকেন, এটা একদম ঠিক না। রায়না বেগমও চিন্তিত, কি করবেন ভাবছেন। মনিরা বেগম পরামর্শ দিলেন, আপা, আম্মাকে যদি বুঝাতে পারেন তাহলে গ্রামের বাড়িতে একটা লোক রেখে দেন, আমাদেরকে আপনার একটা রুম ভাড়া দেন। আমি আর আমার 3 ছেলে মেয়ে আপনার পাহারায় থাকতাম। আপনি যেহেতু চাকরি করেন, আপনার রান্না বাড়া, বাচ্চাদের দেখভাল সব আমি করব। আপনার টাকা দিয়ে কাজের লোক রাখার দরকার নেই। রায়না বেগম এইটুক ভালোভাবেই গেলেন। উনি তার মাকে গিয়ে ধরে পড়লেন, এটা অনেক ভালো প্রস্তাব। মেয়ের নিরাপত্তার সুবিধার্থে আজাদের দাদি তাদের পরিবারকে রায়না বেগমের বাসায় থাকার অনুমতি দিলেন। সেই থেকে শুরু হলো ওদের ঢাকায় থাকা। রায়না বেগম রুম ভাড়া নিতেন না, শুধু বিলগুলি পরিশোধ করে ওরা এক রুম নিয়ে থাকতো। আর রায়না বেগমের সংসারের যাবতীয় কাজ, 2 বাচ্চার সব কাজ মনিরা বেগম করতেন। রায়না বেগম বাড্ডা স্কুলের সিনিয়র শিক্ষক। সকালে যেতেন, আস্তে আস্তে বিকেল। রাতের বেলা তিনি তার বাচ্চাদের নিয়ে পড়তে বসাতেন। এই সময় পাশের রুম থেকে কোনো টু শব্দ করা যেত না। আজাদরা 3 ভাই বোন চুপচাপ থাকতো। এক রুমে থাকা, পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু। একটা খাটের মধ্যে সবার থাকা, খাটে বসেই পড়াশোনা। টেবিল পাতার কোনো জায়গা ছিল না। বাথরুমও ছিল একটাই। রায়না বেগমের কড়া নির্দেশ ছিল, আমার বাথরুম যেন কেউ নোংরা করে না রাখে। মনিরা বেগম সকাল 6টার মধ্যে তার 3 ছেলেমেয়ের বাথরুমের কাজ শেষ করিয়ে সব পরিষ্কার করে রাখতেন। সকালে বা বিকেলে তার প্রয়োজনের সময় বাথরুম বন্ধ থাকলে খুব রাগারাগি করতেন। মনিরা বেগমকে তিনি রেখেছিলেন নিজের প্রয়োজনে, কিন্তু একটা সময় তার মনে হতে লাগলো তিনি মনিরা বেগমকে দয়া করে থাকতে দিয়েছেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে সব কাজ মনিরা বেগম করতেন রায়না বেগমের সন্তুষ্টির জন্য। যে করে হোক তার এখানেই থাকতে হবে। আবার যদি গ্রামে যেতে হয় তাহলে ছেলেমেয়ের পড়াশোনা হবে না, তাই তিনি মুখ বন্ধ করে সব কাজ করতেন। মনিরা বেগম তেমন শিক্ষিত নন, তার ননদ এবং জায়েরা সবাই শিক্ষিত এবং চাকরিজীবী। মাঝে মাঝে সবাই দল ভেদে আসতেন রায়না বেগমের বাসায়, কিন্তু তাদের সব রকম আপ্যায়ন করতে হতো মনিরা বেগমের। রায়না বেগমের সহকর্মীরা কেউ এসেছে, সব করার দায়িত্ব মনিরা বেগমের। বাচ্চাদের পরীক্ষা থাকলেও তার দেখভাল করার সুযোগ ছিল না।
যখন তখন ডাক পড়তো রায়না বেগমের রান্নাঘরে। সকালবেলা হয়তো আজাদ পড়তে বসেছে, এমন সময় এসে বললেন, আজাদ যা তো বাবা, দৌড়ে গিয়ে বাজারটা করে নিয়ে আয়। কারো না করার সাধ্য ছিল না। বিকেলে হয়তো আজাদের ছোট ভাই শাহেদ হোমওয়ার্ক করতে বসেছে, রায়না বেগম এক ব্যাগ শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, লন্ড্রিটা দিয়ে আয়। রাতের বেলা রায়না বেগম কোথাও গেলে তার 2 বাচ্চা রেখে যেতেন মনিরা বেগমের ঘরে। ওদের হই হুল্লোড়ের মধ্যে আর তাদের পড়া হতো না। এইভাবে কষ্ট করে তাদের দিন কেটেছে। আজাদের বাবা কোয়ার্টার বাসা পেতেন, কিন্তু এটার জন্য নাকি বেতনের কিছু অংশ কাটা যায়, তাই তিনি নেননি। তার বেতনের একটাংশ তুলে দিতে হতো আজাদের দাদির হাতে। আজাদের ছোট চাচা তখন ছাত্র রাজনীতি করতেন। 2 দিন পর পর জেল আর নানা রকম সমস্যা। এসব টাকা আজাদের দাদি মোজাম্মেল সাহেবের কাছ থেকে নিতেন। এত অল্প বেতনে কোনো রকমে খেয়ে পড়ে বাচ্চাদের পড়িয়েছেন মনিরা বেগম। তবে একমাত্র আজাদকেই উচ্চশিক্ষিত করতে পেরেছিলেন। ছোট ছেলে শাহিদ বিএ ফেল করে আর পড়াশোনাই করেনি। মেয়ে সিফাতকে এসএসসি করার পর বিয়ে দিয়েছেন। রায়না বেগমের পাশেই ছেলেদের বাড়ি। ছেলের বোন ছিল সিফাতের ক্লাসমেট। সেই সূত্রে আসা যাওয়া আর মন দেওয়া নাও। এদিকে সিফাতের বর মাসুদের বাবা ছিলেন একটি স্বনামধন্য বীমা কোম্পানির জিএম। কিন্তু মাসুদ এইচএসসি করে আর পড়াশোনা করেনি। বেকার এবং অর্ধশিক্ষিত ছেলের জন্য এর চেয়ে ভালো পরিবার আর কোথায় পাবেন। সিফাতের চাচা ফুফুদের ও বাড়ি আছে। মন্দের ভালো হিসেবে তারা সিফাতকে বউ করে নিলেন। 5 তলা 2 ইউনিটের বাড়ি মাসুদের বাবার। কষ্ট করে ঢাকায় পড়ে থাকার প্রথম সাফল্য মনিরা বেগম পেয়ে গেলেন। আজাদ পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি পেল। শাহেদ কিছুই করে না, ঘরে বসে বসে মায়ের সাথে কাজে সাহায্য করে। আর যত রকম টিপিক্যাল মহিলাদের গুণাবলী তার মায়ের মধ্যে ছিল, সব সে নিজের অজান্তেই তার মধ্যে ধারণ করে ফেলে। সবসময় নিজেকে এবং নিজেদের চিন্তা ভাবনায় তার কাছে বড় মনে হতো। তার এই স্বভাব তার ছেলেমেয়েরাও পেয়েছে। পরবর্তীতে অনেক কষ্ট করে বাড্ডায় একটা জায়গা কিনে বাড়ি করতে পেরেছিলেন। সেই দাপটে তার আর তার ছেলেদের মাটিতে পা পড়ে না। মানুষ যখন ওপরে ওঠে তখন সে অতীত ভুলে যায়। পরের বাসায় আশ্রিত থেকে বুদ্ধি ও কষ্টের বিনিময়ে আজ সে সফল। আজ আর তার অহংকারে মাটিতে পা পড়ে না। তিনি একটা স্বনামধন্য অধ্যাপকের মেয়েকে বলেন, বাবার ঢাকায় বাড়ি নেই, এমন এমএ পাস কত আমার হাতের ফাঁক দিয়ে পড়ে যায়। আসলে যারা সম্মান পেয়ে বড় হয় তারাই মানুষকে সম্মান করতে পারে। আর যারা আজাদের মতো পরের আশ্রয়ে মন ছোট করে অবহেলিত হয়ে বড় হয়, তাদের মনটা আর বিকশিত হয়ে উঠতে পারে না। হীনমন্যতায় ভোগাটা তাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে গেঁথে যায়। তারা যত উপরে ওঠে ততই দাম্ভিক হয়, ততই মনে হয় অন্যদের ছোট করে সুখ পায়। নিজেদের জীবনে পাওয়া অসম্মান অবহেলা অন্যকে করে মনের সুপ্ত জ্বালা মেটাতে চায়। অনেক ব্যতিক্রম আছে, ঠিক এর উল্টোও আছে, কিন্তু আজাদের পরিবার ব্যতিক্রম হতে পারেনি। মোনার মতো একটা সুন্দর, স্বাধীন আর মুক্ত চিন্তার পরিবেশে বেড়ে ওঠা একটা মেয়েকে নীরবে নিঃশব্দে অপমানের কাঁটায় খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেছে দিনের পর দিন। মোনা 7 দিনের ট্যুর শেষে এসে চাষারা মায়ের বাসায় উঠেছে। মা ফিরোজা বেগম রিটায়ার্ড এখন। অনেক পড়া হলেও মেয়ের জীবনের লাঞ্ছনার কথা সবই শুনেছেন। তিনি শিক্ষক হলেও আগের যুগের মানুষ। মেয়ের ডিভোর্স হয়ে যাক এটা তিনি চান না। আমাদের সমাজে বাবা মারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, এই একটা জায়গায় সবাই এক। মেয়ে যত নির্যাতিত হোক তাদের একটাই কথা, ধৈর্য ধর, একদিন সব ঠিক হয়ে যাবে। বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে। এইসব বলে কোনো রকমে ঠেলে ঠুলে মেয়েটাকে স্বামীর বাড়ি পাঠিয়ে নিশ্চিন্ত হন। বাবা মায়ের এই আশ্রয়টুকু না পাওয়ার কারণে কত মেয়ে যে অপমৃত্যু হয়, কত মেয়ে যে জীবনমৃত্যু হয়ে বেঁচে থাকে তার কোনো পরিসংখ্যান নেই। বিকেলে 2 মা মেয়ে চা নিয়ে বসেছে। ফিরোজা বেগম বলছেন, তুই তোর ফ্ল্যাটে চলে যাচ্ছিস যা। আমার মনে হয় ডিভোর্সে যাওয়ার দরকার নাই। এই বয়সে এসে সবার কাছে প্রশ্নের সম্মুখীন হওয়ার কি দরকার? দেখবি হয়তো আজ আর তার ভুল বুঝতে পারবে। মোনা হাত তুলে থামিয়ে দিয়ে বলল, এই কথাটি তুমি আর একবারও বলবে না। 28 বছরে যার ভুল ভাঙেনি তার এখন ভুল ভাঙবে? আর ভাঙেই যদি, সে কি ফিরিয়ে দিতে পারবে আমার জীবনে 28টি বছরের সব না পাওয়া? মুছে দিতে পারবে দিনের পর দিন করে যাওয়া অসম্মানগুলো? তা কি আর হয় মা? প্রতিটা পা ফেলতে গেলেও আমার এক একটা কথা মনে আসে। জানো তুমি, সে আর তার মা বলে আমি নাকি শুয়ে বসে খাই, ঘরে এসি লাগিয়ে বেশি বিল তুলি, আমি নাকি কাগজের মতো টিস্যু ব্যবহার করি, আমি নাকি পানির অপচয় করি। প্রতিদিন অফিস থেকে এসেই মুখ কালো করে একটার পর একটা ভুল ধরতে থাকে। এখানে লাইট জ্বলছে কেন, ওখানে ফ্যান ছাড়া কেন, টেবিলের ওপর লেবুর খোসা পড়ে আছে কেন, বাথরুমের সাবান শেষ হয়ে গেছে আরেকটা দেয়া হয়নি কেন, সিঁড়িতে ময়লা কেন, তারপর খেতে বসে তরকারিতে এত তেল কেন, কখনো এত ঝাল কেন, মাছ এত বেশি রান্না হয়েছে কেন, দুধ বলক এসে পড়ে গেল কেন, এই যে এত কেন কেন, ভাত নরম হয়েছে কেন। কাজের মেয়েকে দিয়ে আমাকে কথা শোনায়, বলে মেয়ে মানুষকে নাকি থাপ্পড়ের ওপর রাখা দরকার। তুমি চিন্তা করো, সে আমাকে মিন করে কথাগুলো বলে, আর তুমি তার হয়ে ওকালতি করছো। আমার বাবা আমার মাথার ওপর থাকলে আমি এতদিন অপেক্ষা করতাম না। না রে, আমি তার পক্ষে বলছি না। বলেছি আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের কেউ ভালো চোখে দেখে না।
মোনা রেগে গিয়ে বলল, এই যে আমরা এই চিন্তাটা করি বলেই পুরুষগুলো লাইফ পেয়ে যায়। এই চিন্তাটা আমাদের বদলাতে হবে। আমার এই পুরো জীবনের যন্ত্রণা কি সমাজ ফেস করেছে? সে আমাকে মেরে কেটে টুকরো করে ফেলে সমাজে গিয়ে আসবে? আসবে না। তখনও দূর থেকেই বলবে, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল। আমি এসব কেয়ার করি না। সারাদিন কলেজে পড়িয়ে সন্ধ্যার পর ছাত্র পড়িয়ে তার এই হাজার কেন জবাব দিতে আমার প্রাণ ওষ্ঠাগত। একটা সময় ছিল সে আসার সময় অপেক্ষা করে থাকতাম, তারপর থেকে দরজা লাগিয়ে বসে থেকেছি। ছেলের বউ এসেছে 6 মাস হলো, সে এখন তার সামনে উল্টাপাল্টা কথা বলে। সেদিন নাস্তার টেবিলে বলছে, বুঝলে বৌমা, তোমার শাশুড়ি হচ্ছে নারী জাগরণের নেত্রী, তুমি আবার ঢোলে ভিড়ো না। তার মা ঘুরে ঘুরে আগুনে ঘি ঢালেন। সে পোলাকেও আমার বিরুদ্ধে লাগিয়ে দিতে চেয়েছিল জানো। ও বুদ্ধিমতী মেয়ে বলে সব বুঝতে পেরেছে। কেন তোমার মনে নেই? আতিক বড় হবার পর আতিককেও আমার ব্যাপারে উল্টাপাল্টা বলে আমার কাছ থেকে সরাতে চেয়েছে। আমি মাফ করবো এদেরকে? অসম্ভব। আর একদিন তার মা বলছে, তোমার মাস্টারনির শাশুড়ির পাল্লায় পড়ো না, তাহলে সংসার শেষ। তাহলে তুমি বলো, এসবের মধ্যে থাকা যায়? হ্যাঁ, আমি ডিভোর্স না দিয়েও পারতাম, কিন্তু এটা আমার সারা জীবনের অপমানের প্রতিশোধ। এটা না নিলে আমি শান্তি পাবো না। যুগে যুগে একই ঢোল পেটানো হচ্ছে, মেয়েদের ত্যাগ করতে হয়। কেন? বিয়েটা কি মেয়েরা একা করে, নাকি এটা কোনো একপাক্ষিক চুক্তি? তাহলে ত্যাগ দুজনে কেন করবে না? ফিরোজা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোর কষ্ট বুঝি মা, তুই যা ভালো বুঝিস কর। এমন সময় লোপার ফোন এলো। মোনাকে জানালো বসার সব ফার্নিচার নিয়ে গিয়ে মোনার ফ্ল্যাটে গুছানো হয়ে গেছে। তার দাদি শাশুড়ি নাকি অনেক হইচই করেছেন। মোনার সাথে লোপার সম্পর্ক অনেক ভালো। লোপাকে আতিক পছন্দ করে বিয়ে করেছে, এটা আগে থেকে মোনা জানতো। আতিক মায়ের কাছে কোনো কিছু কখনো লুকোয়নি। মোনা যেদিন শুনেছে আতিক একজনকে পছন্দ করে, সে শুধু একটা কথাই বলেছিল, যাকে ভালোবাসো তাকে যদি সম্মানও করতে পারো তবেই তাকে বিয়ে করো, নইলে করো না। আমরা অনেক সময় চোখের ভালো লাগা কিছু সুপ্ত হিসেব নিকেশ মিলিয়ে একটা সম্পর্ক তৈরি করি, যাকে ভালোবাসা ভেবে ভুল করি। আসলে জিনিসটা তা না। ভালোবাসা হচ্ছে বন্ধুত্ব, সম্মান আর মমতার মিশেলে তৈরি একটা শক্ত আবেগময় অনুভূতি। এই অনুভূতি যদি তোমাদের ভেতরে সৃষ্টি হয় তবেই বিয়ে করবে। লোপাও আতিকের কাছ থেকে শুনেছিল কথাগুলো। সেই থেকে তার শাশুড়ির প্রতি একটা অন্যরকম শ্রদ্ধাবোধ কাজ করে। বিয়ের পর লোপা যখন এ বাড়িতে প্রবেশ করলো, তখন মোনা তাকে জড়িয়ে ধরে ঘরে তুলেছিল। রাতে শোবার আগে লোপার ঘরে ঢুকে পাশে বসে হাতটি বাড়িয়ে দিয়ে বলেছিল, আজ থেকে আমরা দুজন বন্ধু, রাজি? লোপাও অভিভূত হয়ে হাতটি আঁকড়ে ধরে বলেছিল, রাজি। আতিক তার বাবার অনুমতি নিয়েই বাসায় লোক ঢুকিয়েছেন। আজাদ একটা কথাও বলেনি, দরজা বন্ধ করে বসেছিল। লোপা আর আতিক তাকে বলে বের হয়ে গেল বাসা গোছাতে। আজাদ বুঝতে পারলো আজ আর তার জায়গা কোথাও নেই। স্ত্রী, ছেলে, ছেলের বউ কোথাও না। আসলে দিন শেষে মানুষের অবলম্বন স্ত্রী, ছেলে, মেয়েই তো। জীবনের পরিপূর্ণতা তো এখানেই। সে যে এই বন্ধন সৃষ্টি করতে পারেনি, নিজ হাতে দিনের পর দিন নিজেকে বিচ্ছিন্ন করেছে, আজ কি করে শতচ্ছিন্ন সম্পর্ক জোড়া লাগবে? তার কোনো পথ আছে কি? অনেকটা আনমনে ডায়েরিটা হাতে নেয় আজাদ। পৃষ্ঠা উল্টালে চোখে পড়ে, আজ নিজেকে নিজে প্রশ্ন করে দেখো তো, তুমি আমার সাথে যা করেছো এর বিনিময়ে তুমি কি পেয়েছো? তুমি আমার ভালোবাসা হারিয়েছো, আমার কাছ থেকে সম্মান হারিয়েছো, সহমর্মিতা হারিয়েছো। আমি তো মনে করি বউয়ের কাছ থেকে যে এই জিনিসগুলো পায় না সে অতি বড় দুর্ভাগা। বউকে যে বিপদে পাশে পায় না সে অভাগা। আজ তোমার ভাঙা সংসারের পূর্ণতা তোমার মা দিতে পারবে? মা একটা সুসজ্জিত সংসারের মধ্যমণি হয়ে থাকতে পারে। আজ তোমার শূন্য সংসারে তার স্থানটা কোথায়? মেয়েদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হয়ে থাকে ছেলেদের বিয়ের পরে, সেটা হলো আমার ছেলে হাতছাড়া হয়ে গেল, আর বোধ হয় আমাকে ভালোবাসবে না, আমি বোধ হয় সব হারালাম। ঠিক এইখানে একটা পুরুষের বিশাল দায়িত্ব থাকে মাকে আশ্বস্ত করার, তাকে বোঝানোর যে তুমি আমাকে হারাওনি, বরং এখন আমরা দুজনেই তোমার। আমাদের সবার উপরে তুমি ছায়া হয়ে থাকবে। তিনি যদি নিরাপত্তার অভাববোধ থেকে কোনো রকম ভুল আচরণ শুরু করেন, ছেলেটির ভূমিকা হলো সেটা শুধরে দেয়া। কিন্তু অনেক পুরুষ দেখা যায় সমস্যাটি এড়িয়ে যান, না দেখি না বুঝি ভাব করে। এতে সমস্যাটি একটা সময় গিয়ে জটিল হয়, আর তার পুরো দায়ভার গিয়ে পড়ে মেয়েটির ওপর। বউ ভালো না, কিছু ম্যানেজ করতে পারে না। আসলে এই ব্যর্থতা ছেলেটির। মূল সমস্যাটি কারোরই চোখে পড়ে না। কিছু পুরুষ আছে বউকে অসম্মান অবজ্ঞা করে মাকে বোঝানোর চেষ্টা করে মাই সব, বউ গেলে বউ পাওয়া যাবে। তারা বোঝে না এইরকম মানসিকতা নিয়ে দাসী পাওয়া যায়, বউ পাওয়া যায় না। আমি ভাবি তুমি বিয়ে না করে একজন আজীবনের জন্য দাসী নিয়োগ দিলে না কেন? বিয়ে করা বউ তো দাসী হতে পারে না, যার ঘুমানোর বা বিশ্রামের স্বাধীনতা নেই, আত্মপক্ষ সমর্থনের স্বাধীনতা নেই, যার মত প্রকাশের স্বাধীনতা নেই, অন্যায়কে অন্যায় বলার স্বাধীনতা নেই। সে কি স্ত্রী, নাকি সেই পুরনো আমলের দাসী? ময়নাও মাঝে মাঝে তেজ দেখিয়ে বলতে পারে, আমি আপনাদের কাজ করব না,
বিদায় করে দেন। কিন্তু এই কথাটি আমি বলতে পারিনি সম্মানহানির ভয়ে। একটা কাজের লোকের চেয়ে স্বাধীনতা কম ছিল আমার। কোনো জিনিস নিজে ইচ্ছে মতো সাজানোর অধিকার ছিল না আমার। তুমি বলে দিয়েছিলে। যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমার ঘরটা ছিল একদম চারিদিক বন্ধ একটা জায়গায়। তোমার ভালো না লাগলে তুমি আলাদা ফ্ল্যাট নিয়ে থাকো গিয়ে। তোমাদের শোকেসে পুরনো সব প্লাস্টিকের ফুল হাবিজাবি দিয়ে ভরা। আমি ওগুলো ফেলে দিয়ে গুলশান ডিসিসি থেকে কিছু ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে এলাম। তোমার মা আমাকে কিছুই বললেন না। তোমাকে গিয়ে কি বললেন? তুমি এসে আমার এত শখ করে কেনা ফুলদানিগুলো ছুঁড়ে ফেলে দিলে। বললে আমি নাকি তোমার মাকে অপমান করেছি। ওসব নাকি তার পুরনো স্মৃতি ছিল। আমি ওগুলোর মূল্য দেইনি। তোমার বাজে ব্যবহারে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমাকে কথাগুলো বুঝিয়ে বললেই হয়ে যেত। সেখানে সবার সামনে তুমি আমাকে অপমান করলে। আমার ছেলে দুটো মুখটা ছোট করে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ময়নাও রান্নাঘর থেকে দৌড়ে দেখতে এসেছিল কি হয়েছে। সেদিন মনে হয়েছিল এই বাসায় ময়নারও করুণার পাত্রী আমি বারবার বুঝতে পারছিলাম তোমার মা তোমাকে বোঝাতে পেরেছেন যে আমাকে বিয়ে করে তুমি ঠকেছ। তারই বহিঃপ্রকাশ ঘটছে দিনের পর দিন। আমার দুটো ছেলের শুকনো ছোট করুণ মুখগুলো আমার প্রায় বেরি হয়ে আছে। তাই প্রচন্ড ঘৃণা আর অভক্তি নিয়ে আমি পড়ে রইলাম শুধু ওদের মানুষ করার আশায়। মা আর বউয়ের মধ্যে যে পুরুষ ভারসাম্য বজায় রেখে চলতে পারে না, মাকে খুশি করার জন্য যে সব সময় বউকে অবজ্ঞা করে, সে অতি নগণ্য পুরুষ। তাকে কাপুরুষ বলে কম বলা হয়। মানুষের জীবনে মা যেমন দামি, বউ তেমনি। ধর্মত এবং আইনত একটা মেয়ের দায়িত্ব নেওয়া মানে তার শরীর ভোগ করার এবং সংসারে খাটানোর অধিকার পাওয়া নয়। এই দায়িত্ব নেওয়ার মানে হলো সুখ দুঃখে, সুদিনে দুর্দিনে, সর্বাবস্থায় দুটি আত্মার এক হয়ে যাওয়া। একজনের পাশে আরেকজন দাঁড়িয়ে হাতটি বাড়িয়ে বলা, আমি আছি তো, ভয় কি? এই দুজনকে সমান পাল্লায় যে রাখতে পারবে না, তার বিয়ে করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আজ তোমার ছেলেকে দেখো, অনেক কিছু শিখতে পারবে। সারা জীবন অবজ্ঞা করে বলে এসেছো ছেলে দুটো মায়ের মতো হয়েছে। আজ আমি গর্বিত আমার ছেলে দুটো আমার মতো হয়েছে। তবে তোমার মায়েরও গর্ব করা উচিত, তোমরাও তারই মতো হয়েছ। ডায়েরিটা পড়ে শেষ করো। কোর্টে এসে কিছু বলতে চাইলে কাজে দেবে। সন্ধেবেলায় আতিক অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসলো। এখন এই বাসার সহকারী হাসুরমা, আরেকজন ছুটা সহকারী আছে হাসিনা। সে দিনের বেলায় এসে কাটা বাছা, কাপড় ধোয়া, ঘর মোছা ইত্যাদি করে যায়। হাসুরমা সিঙ্গারা ভাজছিল। এর মধ্যে লোপা এসে গরম গরম নুডলস বেড়ে দিল। আতিককে আর মনিরা বেগমকে ডেকে নিয়ে এলো। মনিরা বেগম এসে বসে একটা ভুল দেখে ফেলেন। টেবিলটা ঠিক মতন মোছা হয়নি, পানি লেগে আছে, নুডলসকে রেঁধেছে তুমি না হাসুরমা? লোপা শান্ত স্বরে জবাব দিল। মনিরা বেগম বিরস মুখে বললেন, তাহলে আর ও মুখে দেওয়া যাবে না। দাও দুটো বিস্কুট দাও, চা দিয়ে খাই। আতিক নুডলস খাচ্ছে। আজাদ ও মুখে দিল, কই খারাপ হয়নি। আসলে কিছু কিছু মানুষের কাজই হলো সারাক্ষণ অপরের ভুল ধরা। তাদের ধারণা তারা নিজেরা পারফেক্ট, আর বাকি সবাই ভুল। আতিক খেতে খেতে বলল, তোমার বয়স কত হলো দাদি? মনিরা বেগম চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন। বললেন, 80-র উপরে। আতিক বলল, এত বছর কিন্তু অনেকেই বাঁচে না। তোমাকে আল্লাহ এখনো ভালোই রেখেছেন। এখন অন্তত মানুষের পিছনে না লেগে আল্লাহর দিকে মন দাও। কোথায় কি হলো না হলো এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মনিরা বেগম ফোঁস করে উঠে বললেন, তুই আমাকে বাঁচার খোঁটা দিলি, এই জন্য তোকে কোলে পিঠে করে বড় করেছে। হেই তো রেগে গেলে। তোমাকে খোটা দিলাম কোথায়? বললাম এ বয়সে একটু আল্লাহ খোদা নিয়ে ব্যস্ত থাকো। সংসার তো অনেক দেখলে। এমন সময় কলিং বেল বাজলো। আতিক দরজা খুলে দেখলো তার চাচা শাহেদ আর চাচি এসেছে। তারা 3 তলায় থাকে। মাঝে মাঝে খাবার দাবার পাঠিয়ে দায়িত্ব পালন করে। আর শাহেদ মায়ের সাথে তার যত রকম নেগেটিভ আলোচনায় সক্রিয় অংশগ্রহণকারী। আজাদ নিজেও শুনেছে কয়েকদিন, না শোনার ভান করেছে। আজ কেন জানি তার বিরক্ত লাগছে। লোপা রান্নাঘর থেকে নুডলস নিয়ে এলো। হাসুর মাকে চা দিতে বলল। শাহেদকে নুডলস বেড়ে দিচ্ছে লোপা। শাহেদ আতিককে উদ্দেশ্য করে বলল, তোরা নাকি উত্তরা চলে যাচ্ছিস? সেদিন তো সব পানিসার গেল দেখলাম। হ্যাঁ। কেন? এখানে নিজের বাড়িতে সমস্যা কি? আতিক অনেক আগে থেকে একে পছন্দ করে না। তার মাকে নিয়ে নানা রকম কুটকাচাল করাতে দাদির সাথে তার অংশগ্রহণ ছিল, তাই নীরবে তাকে অ্যাভয়েড করত। এখনো মাঝে মাঝে লোপাকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে টুকটাক শোনায়। আতিক চায়ে চুমুক দিতে দিতে বলল, ওটাও নিজের বাসা। মনিরা বেগম শ্লেষের সাথে বললেন, মা ছেলেরা মিলে সুখে বাসা করেছে বুঝলি, এখানে সুখ নেই। শাহেদ আজাদের দিকে তাকিয়ে বলল, ভাইজানও কি যাচ্ছেন? আজাদ বলল, আমি কি করব সেটা পরের ব্যাপার। আপাতত মাকে তোমাদের সাথে নিয়ে যাবে। এখানে যেহেতু কেউ থাকছে না, মাকে এখানে একা রাখার দরকার নেই। কাল থেকে মা তোমার বাসায় চলে যাবে। ভাইজান, আপনাকে একা রেখে মা যাবেন?
আজাদ দৃঢ় গলায় বলল, হ্যাঁ যাবে। শাহেদ মনে মনে একটু চিন্তিত। শাহেদের বউ সুমি একটু উসখুস করছে। মনিরা বেগম যেখানে থাকেন সেখানে সব সময় একটা গ্রুপিং তৈরি করে রাখেন। কিছু মানুষ আছে জীবনটাকে সহজ করে দেখতে পারেন না, কারো না কারো পিছনে তার লাগা চাই, এটা তাদের মজ্জাগত সংস্কার। শাহেদ এতদিন মায়ের সাথে তাল মিলিয়ে অনেক সুযোগ সুবিধা নিয়েছে আজাদের বাসা থেকে। রান্না করা তরকারির হাঁড়িও চলে গেছে অনেক সময় তার বাসায়। দুধ, ডিম, মাছের প্যাকেট কত কি পাচার হয়েছে। শাহেদ খুব ভালো করে জানে মা তার সংসারে গেলে তার বউয়ের পিছনেও লাগবে। এতদিন মোনাকে জব্দ করার জন্য ওদেরকে হাতে রেখেছে, এখন পরিস্থিতি পাল্টে যাবে, দূর থেকে আর ভালো সাজা যাবে না। শাহেদ আমতা করে বলল, মা সারা জীবন এখানেই থেকেছেন, আমার ওখানে তার ভালো নাও লাগতে পারে, তাই বলছিলাম কি মা এখানেই থাকুক, আমরাই দেখাশোনা করব। আজাদের আজ চোখ খুলে গিয়েছে, এখন আর কাউকে চিনতে বাকি নেই। কঠিন গলায় বলল, না, মাকে কালই তোর বাসায় নিয়ে যাবি। আমার এই বাসা আমি ভাড়া দিয়ে দেব। আতিক, তোমার লোকদের ফোন দাও, কাল সকালে এসে মায়ের ঘরের সব আসবাবপত্রে উপরে তুলে দিয়ে যাবে। শাহেদ আর কথা বাড়ানোর সাহস পেল না, মনে মনে বলল, কি অভিনব কায়দায় প্রতিশোধ নিয়ে নিচ্ছ মোহনা? আজাদ নিজের ঘরে চলে যাচ্ছিল, পিছন থেকে হঠাৎ মনিরা বেগম বলে উঠলেন, তোর বউ হুট করে বাপের বাড়ি চলে গেল আর অমনি তুই তার সাথে তাল মিলাচ্ছিস? শোন, আমাদের গ্রামের একটা কথা প্রচলিত আছে, পুরুষ রাগলে হয় বাদশা আর মেয়ে মানুষ রাগলে হয় বেশ্যা। আতিক লোপাকে নিয়ে আজই মায়ের বাসায় উঠবে, তাই একটা ভালো পরিবেশ তৈরি করে বিদায় নিতে চেয়েছিল, সেটা আর হলো না। কথাটি শুনে তার মাথায় আগুন ধরে গেল। সে উঠে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে যে সম্মান দিয়ে এসেছি এতদিন, আসলে তুমি তার যোগ্য না। তুমি একটা নোংরা মনের মানুষ। আমার মা কি করে যে তোমাকে সহ্য করেছেন আমার ভাবতে অবাক লাগে। চলো লোপা, এখানে আর এক মুহূর্ত নয়। শাহেদ উঠে কিছু একটা বলার চেষ্টা করছিল, আতিক থামিয়ে দিয়ে বলল, ছোটবেলায় তোমার ঘাড়ে পিঠে চড়ে বড় হয়েছি, তোমাদের আদর ভোলার নয়, কিন্তু একটা ইনফিরিয়র কমপ্লেক্স থেকে তোমরা আমার মায়ের পিছনে লেগে থাকতে সবসময়। আমার মা সবসময় আমাদের বলতেন, তাদের সমস্যা আমার সাথে, তোমাদের দুই ভাইকে তারা ভালোবাসেন, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তোমরা যদি মানুষ হও তাহলেই আমার সব জবাব দেয়া হয়ে যাবে। এই হলো আমার মা, বুঝলে? তার আর তোমাদের মধ্যে তফাৎটুকু নিজেরাই চিন্তা করে বের করে নিও। সবাই চুপ। আজাদ কিছু একটা বলার জন্য ফিরে দাঁড়িয়েছিল, এর মধ্যে একটা ফোন এলো। ফোনটা রিসিভ করে সে তার ঘরের ভিতর ঢুকে পড়ল। আতিক আর লোপা বের হওয়ার আগে আজাদকে বলতে গেল। আজাদ ফোন রেখে চুপ করে বসে আছে। আতিকের আজ খুব খারাপ লাগছে। এই বাবাকে বোঝার বয়স হবার পর থেকে আপন ভাবতে পারেনি, সবসময় এড়িয়ে চলেছে। বাবাও সবসময় বলতো, তোমরা তো তোমাদের মায়ের ছেলে, আজ তাকে ছেড়ে যেতে কেন জানি কষ্ট হচ্ছে, এটাই বোধহয় রক্তের টান। আতিক আজাদের পাশে বসে বলল, তোমাকে রেখে যেতে কষ্ট হচ্ছে বাবা, মার সাথে রাগ করে তুমি আমাদের কখনো আমার ছেলে বলনি। আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমার মাকে একদিন আমি তোমার অবহেলা অসম্মান থেকে দূরে সরিয়ে নেব। আজ সেই দিন এসেছে। যাই বাবা। বলে আতিক কেঁদে ফেলল। আজাদ ছেলের পিঠে হাত রেখে বলল, তুমি যা করছো ঠিকই করছো, মন খারাপ করো না, আমার এটাই পাওনা ছিল। আতিক চোখ মুছে বলল, তারিক দূরে গিয়ে বেঁচে গেছে বাবা, এই কঠিন কাজটি তাকে করতে হয়নি। আজাদও চোখ মুছল, কঠিন পাষাণ ভেদ করে যেন এক বিন্দু জলের ছোঁয়া। ছেলের হাত ধরে বলল, তুমি কি জানো তোমার মা আমাকে ডিভোর্স দিচ্ছে? জানি। এইমাত্র মোনার উকিল ফোন দিয়েছিল, আগামী মাসের 30 তারিখে আমাকে কোর্টে থাকতে বলেছে। আতিক আজাদের মুখের দিকে তাকিয়ে যেন অন্য কাউকে দেখল। এই যেন তাদের সেই চিরচেনা বাবা নয়, যে কিনা কিছু হলেই আঙুল উঁচিয়ে তার মাকে বলতো, তোমার এখানে না পোষালে তোমার ছেলেদের নিয়ে চলে যাও। মনটা ভেতরে ভেতরে গুমড়ে কাচ্ছে যেন। পরক্ষণে মনে হলো আজ যদি তার মা আগের মতোই মুখ বন্ধ করে সব মেনে নিত, তাহলে এই আজাদ আগের আজাদই থাকতো। আজ যদি মোনা এত বড় একটা প্রতিবাদী সিদ্ধান্ত না নিত, এই আজাদের মানসিকতা এতটুকু বদলাতো না। তার চেয়েই ভালো, যার যা পাওনা তাই পাওয়া উচিত। আতিক শান্ত গলায় বলল, এটা মা আর তোমার ব্যাপার, আমার এখানে বলার কিচ্ছু নেই। আজাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝেছি, অবশ্য তোমাদেরও কোনো দোষ নেই, যাচ্ছ যাও, ভালো থেকো। নিচে নেমে গাড়িতে বসে আতিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মনে মনে ভাবছে আজ প্রতিষ্ঠিত অবস্থায়ও সে কি রকম দোটানায় পড়ে গেছে। একদিকে মা, আরেকদিকে বাবা। আতিক আজ উপলব্ধি করলো এজন্যই মা তাদের ছোটবেলায় এই সিদ্ধান্তটি নেননি। কচি মন এই বিচ্ছেদের কষ্ট হয়তো সহজে নিতে পারতো না, হয়তো বিভ্রান্ত হয়ে যেত মন। এই জন্যই মা সারাক্ষণ বলতেন,
খুব ভালো মতো পড়াশোনা করবে। বাবা কি করলো না করলো এ নিয়ে মন ছোট করবে না। সব সময় মনে রাখবে তোমাদের মা আছে সাথে। এই কথাগুলি কি যে অনুপ্রেরণা দিত দুই ভাইকে। মা অসংখ্য কষ্ট সহ্য করে গেছে, তবু তাদেরকে অপরিণত বয়সে এত বড় মানসিক চাপ দিতে চায়নি। যার মুখোমুখি আজ সে হয়েছে। মা উকিল নোটিশ পাঠিয়েছে। পরিস্থিতি যেদিকে যায় যাক, মায়ের শান্তির জীবন সবকিছুর ঊর্ধ্বে। আতিকার লোপা চলে যাওয়ার পর আজাদ মোনার মায়ের বাসায় ল্যান্ডলাইনে ফোন দিল। ফিরোজা বেগম ধরলেন। আজাদ সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আম্মা? ফিরোজা বেগম একদম প্রস্তুত ছিলেন না, একটু থমকে গেলেন। সামনে নিয়ে বললেন, ভালো আছি। তা এত রাতে কি মনে করে? মোনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আম্মা। ও বোধহয় শুয়ে পড়েছে, আমি দেখছি। কতক্ষণ পর ফোন ধরে বললেন, ও তোমার সাথে কথা বলবে না। আম্মা একটা কথা বলি, মোনা যে উকিল নোটিশ পাঠিয়েছে আপনার কি কিছুই বলার নেই? ফিরোজা বেগম শান্ত অথচ দৃঢ়স্বরে বললেন, আমার কি কখনো কিছু বলা ছিল বাবা? তুমি যে আমার মেয়েকে দিনের পর দিন মানসিকভাবে নির্যাতন করে গেছো, আমি সব জেনেও কিছু বলতে পেরেছি না। একদিন তোমার মায়ের সাথে কথা বলতে গেলাম, উনি আমাকে বললেন আমি নাকি বেয়াদব মেয়ে পেটে ধরেছি, শিক্ষা দীক্ষা কিছু দেয়নি। তোমাকে একটা প্রশ্ন করি, আমার মেয়ে কখনো কি তোমার মায়ের সাথে ঝগড়াঝাটি করেছে? না। তাহলে আমার মেয়ে বেয়াদব হলো কি করে? জবাব নেই, তাই তো? সে সব হজম করে শুধু তোমার মুখের দিকে চেয়েছিল একটু পাশে পাওয়ার আশায়, একটু ভালোবাসার আশায়। তুমি কি তা দিতে পেরেছো? আজাদ চুপ করে রইল। ফিরোজা বেগম বলতে থাকলেন, শাশুড়ি হিসাবে বিন্দুমাত্র সম্মান আমাকে দাওনি তুমি। হাজার হাজার ছেলে মেয়ে আমার হাতে মানুষ হয়েছে, আর তুমি আমাকে বলেছো আমি নাকি আমার মেয়েকে শুধু ডিগ্রি দিয়েছি, শিক্ষা দিতে পারিনি। এখন আমার শিক্ষাহীন মেয়ে কি করবে না করবে সেটা তার ব্যাপার। ও ঘুম থেকে উঠলে কালকে তার সাথে কথা বলে নিও। এখন রাখছি। আজাদ ভালোভাবে বুঝতে পারলো মোনা জেগে আছে। মনিরা বেগম রাতে খাওয়ার জন্য ডাকলেন। আজাদ খাবে না বলার পরও এসে পিড়াপিড়ি করতে লাগলেন। মনিরা বেগম জানেন মোনা আলাদা হয়ে যাচ্ছে। ডিভোর্সের কথাটা উনি এখনো জানেন না। আজাদ শুয়েছিল, উঠে বসে বলল, তখন যে কথাটি বললে পুরুষ রাগলে হয় বাদশা আর মেয়ে মানুষ রাগলে হয় বেশ্যা, ওই মুহূর্তে মোনার উকিল ফোন দিয়েছিল, তাই তোমাকে জিজ্ঞেস করতে পারিনি। তোমাদের গ্রামের প্রচলিত কথা, এই কথাটি বলতে তোমার লজ্জা করলো না? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে এ ধরনের কথা বললে? তোমার এসব অন্যায় কথাকে প্রশ্রয় দিতে গিয়ে আজ আমি বউ বাচ্চা সব হারাচ্ছি। কি লাভ হয়েছে মা তোমার এসব পলিটিক্স করে? কি পেয়েছো? তোমার জন্য আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এবার খুশি তো? এইটাই তো চেয়েছিলে, তাই না? এবার তোমার ছেলে তোমারই থাকছে, আর কারোর সাথে টানাটানি করতে হবে না, মিথ্যে বদনাম বানিয়ে বানিয়ে বলতে হবে না। যাও, এবার নিশ্চিন্তে ঘুমাও গিয়ে। মনিরা বেগম কিছুক্ষণ হাঁ করে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর মাথা নিচু করে হেঁটে চলে গেলেন নিজের ঘরে। কথাগুলি বলে আজাদ মনের ক্ষোভ ছাড়লো ঠিকই, কিন্তু নিজের কাছে সে কোনো কৈফিয়ত দিতে পারল না। কেন সে শুধুই একতরফা বিচার করেছে? কোনোদিন মোনার কোনো কথা কি সে শুনতে চেয়েছে? শুনতে চায়নি। মোনাকে বোঝার চেষ্টা কি কখনো করেছে? করেনি। তাহলে আজ সে কোন মুখে মোনার সামনে গিয়ে দাঁড়াবে? সেদিন সারা রাত আজাদের ঘুম হলো না। মোনাকে কয়েকবার ফোন দিয়েছিল, সুইচ অফ দেখাচ্ছে। কাল মোনার ছুটি শেষ, হয়তো কালই ঢাকায় চলে আসবে, পরশু কলেজে জয়েন করবে। হাজার হাজার বার ভেবে দেখেছে আজাদ মোনার সাথে দেখা করবে কিনা, কিন্তু বারবার মনে হচ্ছে যদি মোনা ফিরিয়ে দেয়, কলেজ থেকে ফিরিয়ে দিলে সবাই ব্যাপারটা জানবে। ফ্ল্যাটে গেলেও গেটে পারমিশন নাও দিতে পারে। আজীবনের দাম্ভিকতা তাকে বারবার বাধা দিচ্ছে। যদি মোনা তাকে সবার সামনে অপমান করে ফিরিয়ে দেয়, তার চেয়ে কলেজে জয়েন করার পর ফোন দিবে। সকালবেলা একটু চোখ লেগে এসেছিল, ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে দেখলো 9টা বাজে। ফোন বাজতে বাজতে কেটে গেল। অপরিচিত নাম্বার, কি হতে পারে ভাবতে ভাবতে আবার রিং হলো। আজাদ রিসিভ করলো। আতিক তার অফিসের নাম্বার থেকে ফোন দিয়েছে, বলল 3 জন লেবার পাঠিয়ে দিচ্ছে, বাসায় এসে তার দাদি জিনিসপত্র উপরে তুলে দিয়ে যাবে। আজাদ বলল, 12টার দিকে পাঠাও। আজাদ বাইরে এসে দেখলো তার মায়ের দরজা বন্ধ। হাসুর মা এসে বলল, নাস্তা দিব ভাইজান? দাও। মা খেয়েছে? না, খালাম্মা সকালে 1 কাপ লাল চা নিয়েছে। আচ্ছা, আমাকে নাস্তা দাও। কফি বানাতে পারো? হাসুর মা মহা উৎসাহের সাথে বলল, পারি ভাইজান, মামির কাছ থেকে শিখছি। কিভাবে বানাই কয়েকদিন দেখিয়েছে, তারপর একদিন মামি আমারে বানাইতে দিছিল। ঠিক আছে, এখন বানাও দেখি কেমন পারো। হাসুর মা খুশি মনে কফি বানাতে চলে গেল। এই ফাঁকে নিজেও একটু খাবে। আসলে আগের দিনের মানুষগুলো কিপটেই হয়, মনে মনে বলছে হাসুর মা। লোপা মামি 2 দিন নিজের খাওয়ার সময় কফি খাইতে দিছে, তাই
দেখা খালা আম্মা কত কথা শোনাইল। মামিরে বলল, কাজের লোকেকে কাজের লোকের মতোই রাখবা, এদের লাই দিলে মাথায় ওঠে। আমরা কাজের লোক বলে কি মানুষ না? আমাদেরও তো শখ স্বাদ আছে। মোনা ভাবি নিজেরাই যা খায় তাই দিয়েই নাস্তা দেয়, আর খালা আম্মা 2-3 দিনের যত বাসি খাবার আছে তা খাইতে দেয়। এত বছর কাজ করি, তাও তার মায়া হয় না। মোনা ভাবি লুকিয়ে লুকিয়ে ভালো খাবার দিত। লোপা মামি অবশ্য এত ভয় পায় না, খালা আম্মার সামনেই এটা সেটা দিয়ে দেয়, কিছু বললেই বলে দেয় ওরা গরিব মানুষ, আমরা ভালো মন্দ খেতে না দিলে ওরা কোথায় গিয়ে খাবে দাদি? আসলে আজকালকার মেয়েদের দিল বড় হয়। এটা হাসুরমার মনের কথা। মনে মনে এসব বলতে বলতে কফি বানানো শেষ করে হাসুরমা আজাদের মগ ভরে নিজের জন্য ছোট একটা কাপে একটুখানি ঢেলে রাখে। আজাদ চুমুক দিয়ে বলে, বেশ ভালোই তো বানিয়েছো। হাসুরমা খুশি মনে রান্নাঘরে ঢুকে যায়। খালা আম্মা ঘর থেকে বের হওয়ার আগেই কফি শেষ করতে হবে, দেখে ফেললে আর রক্ষা নাই। আজাদ কফি খেতে খেতে মেল চেক করছে। এই সপ্তাহেই একটা কোম্পানি থেকে জব কনফার্ম করার কথা। গত 2 দিন মেল খুলেনি আজাদ। আজ দেখলো অনেক কিছু জমে আছে। তার মধ্যে তার চাকরির কনফার্মেশন লেটারটাও আছে। সিএফও হিসেবে নবায়নযোগ্য চুক্তিতে 1 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে আজাদ। সে অবশ্য 3 বছরের জন্য আবেদন করেছিল। যাই হোক, তবুও খুশি সে। এই মুহূর্তে খবরটি তার মোনাকে জানাতে খুব ইচ্ছে করছে। নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কদিন পর যার সাথে আর কোনো সম্পর্কই থাকবে না, তাকেই কেন এখন জানাতে ইচ্ছে করছে। অথচ কোনো কাজ সে কখনো মোনাকে জানানোর প্রয়োজন মনে করতো না। একদিন শাহেদ কিছু লোক নিয়ে ড্রয়িং রুমে ঢুকে সোফা সরানো শুরু করলো। মোনা জিজ্ঞেস করার পর বলল, ভাইজান বলেছে পুরনো সোফা চেঞ্জ করতে। ওয়াল ক্যাবিনেট হবে, ঘরের লোক ঢুকে কাজ শুরু করেছে। মোনা জানে না ছাদের লোক গিয়ে গাছ লাগানোর কাজ চলছে। মোনা তাও জানে না। তারপর থেকে কোনো কিছুতেই মোনা কখনো নাক গলেনি। আজ তার চাকরি হলো কি হলো না তাতে মোনার কি এসে যায়। মনিরা বেগম এতক্ষণে ঘর থেকে বের হলেন। যেন কোনো রকম অস্বাভাবিক কিছু ঘটেনি এমন ভাবে হাসুরমাকে ডেকে কি রান্না হবে বলে দিলেন। তারপর আজাদের কাছে এসে বসলেন। ঠান্ডা মাথায় বললেন, শোন বাবা, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আজাদ চুপ করে তাকিয়ে আছে মায়ের দিকে। তার মা বলছেন, আমরা সারা জীবন শুনে এসেছি মেয়ে মানুষ লাল শাড়ি পরে স্বামীর বাড়ি ঢোকে আর বের হয় সাদা কাফন পরে। 2 কলম পড়াশোনা করে এখানকার মেয়েরা ধরাকে সারা জ্ঞান করে। স্বামীকে তালাক দিবে এ কোনো ধারার মেয়ে মানুষ? তার জন্য তুই একেবারে হাল ছেড়ে দিয়েছিস। ডিভোর্স দিলে দিক, তোর কিসের অভাব? দরকার হয় তুই আরেকটা বিয়ে করবি। পুরুষ মানুষের আবার বয়স কি কোথায় আছে না? এক মুরগির জান থাকতে পুরুষ মানুষ বিয়ে করতে পারে। আর তুই ও দেখিয়ে দিবি, হার মানবি না। আজাদের এই মুহূর্তে কোনো তর্কে যেতে ইচ্ছে করছে না। মাথাও গরম করার ইচ্ছে নেই। চুপ করে মেল ঘাটাঘাটি করছে। আসলে কিছু মানুষ আছে, এদের জীবনে যত বিপর্যয় আসুক এরা বদলায় না। এদের বিবেক বোধ কখনোই জাগ্রত হয় না। এটা আসলে শিক্ষা অশিক্ষার ব্যাপার না। উনি কম শিক্ষিত তাই এরকম চিন্তাধারা তা নয়। আগেকার আমলে বেশিরভাগ মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত। পড়াশোনা শেষ করতে পারতো না। কম শিক্ষিত মহিলাই ছিলেন বেশি, অথবা কোনো রকম নামটি লিখতে জানেন। এরকম অনেক মহিলা ছিলেন যাদের জ্ঞান বুদ্ধি মানবিকতা মানসিকতা ছিল অসাধারণ। চিন্তা চেতনায় প্রজ্ঞায় তারা কোনো দিক দিয়ে কম ছিলেন না। এই জিনিসগুলি রক্তের ভিতরে প্রবাহিত হয় বংশ পরম্পরায়। আবার অনেক শিক্ষিত মহিলাও আছেন যারা মনিরা বেগমের মতোই সংকীর্ণ মনা। তাদের ধমনীতে এই জিন প্রবহমান। তারা কখনোই বদলায় না। তারা কখনোই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিজের ভুলটা স্বীকার করতে পারে না। তাই আজাদের মা বলেই যাচ্ছেন, ছেলেগুলো হয়েছে নেমখারাম, একবারও তোর কথা ভাবলো না। না ভাবে না ভাবুক, তোরও তাদের নিয়ে ভাবার দরকার নেই। তুইও নতুন করে তোর জীবনের চিন্তা কর। তোমার বয়স হয়েছে, 2 দিন পর আমি অফিসে চলে যাব। তোমার একা বাসায় থাকা ঠিক হবে না। তুমি শাহিদের কাছে চলে যাও। হাসুর মা যদি মোনার কাছে যেতে চাই যাক। আমি দারোয়ানকে বলে রেখেছি, একজন বাবুর্চি ঠিক করে দেবে। মনিরা বেগম হাল ছাড়লেন না। বললেন, তোকে না বললাম বাবা, হতাশ হবি না। হতাশ হওয়া পুরুষ মানুষের কাজ না। তারপর ক্ষোভের সাথে বললেন, তুই কি তাকে মেরেছিস না কেটেছিস নাকি খেতে দিসনি? পুরুষ মানুষ একটু রাগ থাকতে হয় সংসার করতে গেলে, তাই বলে সংসার ছেড়ে চলে যেতে হবে? তাই তো যুগের পর যুগ ধরে এই সংসার চলে আসছে স্বামীর বাড়িতে। মেয়েদের দুটো খেতে পড়তে পারলেই হলো, এর বেশি আর কি দরকার?
পুরুষ মানুষের অন্যায় অযৌক্তিক রাগ হজম করে কলের পুতুলের মতন মর্যাদাহীন জীবনযাপন করতে করতে কখন যে তাদের আত্মীয়টি মরে যেতে তারা মোটেও টের পেত না। কুয়োর ব্যাঙ এর মতন কুয়োকেই সমুদ্র জেনে তারা জীবন পার করেছে। মুক্তির চিন্তা কখনো তাদের মাথায় আসতে দেওয়া হয়নি, তাই তারা যা পারেনি সেটা অন্য কেউ পারতে দেবে না। কোনো মেয়ে মাথা তুলে দাঁড়াতে গেলে দেখা যায় মেয়েরাই তাদের পিছনে লাগে বেশি। তাদের কথা হলো, আমরা করিনি, আমরা পারিনি, আমরা কী সব ছেড়ে দিয়েছি। তাদের প্রশ্নের উত্তরটা হলো, তোমরা ছিলে আত্মহীন মেয়ে মানুষ, আর এখনকার মেয়েরা মানুষ। তাদের প্রতিবাদ করার এবং মাথা উঁচু করে বাঁচবার সামর্থ্য আছে। আজাদ দীর্ঘদিন একটা কর্পোরেট জব করেছে, অনেক হাই প্রোফাইল মানুষের সাথে মিশেছে, তাদের জীবনযাত্রা দেখেছে। আজ যখন নিজের জীবন পর্যালোচনায় বসেছে, তখন সে তার ভুলগুলি একেবারে অস্বীকার করতে পারছে না। আজ তার মনে হচ্ছে আমার জীবনটাও তো তাদের মতো হতে পারতো। আজাদের আজ মনে পড়ছে মোনাকে নিয়ে যখন অফিসের কোনো প্রোগ্রামে যেত, মোনার মিশুকে স্বভাবের জন্য সে সবার সাথে গল্পগুজবে মেতে উঠত। সিনিয়র জুনিয়র সবার সাথে সে মিশে যেত। এ নিয়ে আজাদ কয়েকবার বলেছে, তুমি একজন হাই অফিসিয়ালের স্ত্রী, তুমি একটা ভাব নিয়ে থাকবে, সবার সাথে তো ফ্রি হওয়ার দরকার কি? মোনা বলেছিল, এটা কেমন কথা? সবাই পরিচিত হতে আসে, তোমার স্ত্রী বলেই সম্মান করে গল্প করতে আসে, এতে সমস্যা কি? আজাদ রেগে গিয়ে তার ছেলের সাথে বলেছিল, করো তো সামান্য একটা কলেজে চাকরি, এসব কর্পোরেট কালচার তুমি কি বুঝবে? এরপর থেকে মোনার কখনোই আজাদের কোনো অফিসিয়াল অনুষ্ঠানে যায়নি। এরকম শত শত ছোট্ট ছোট্ট ঘটনাগুলো দিনের পর দিন কখন যে দুজনের মাঝে এত কঠিন দূরত্বের সৃষ্টি করেছে তা বুঝতেও পারেনি সে, চেষ্টাও করেনি বোঝার। এসব কিছু মোনার অহংকার ভেবে ভেবে আরো বেশি তাচ্ছিল্য করেছে। আজ মোনাকে তার অনেক দূরের মানুষ মনে হয়। কতদিন তারা এক বিছানায় থাকেনি, কতদিন মোনার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেনি, কতদিন হাত দুটি ধরেনি, কতদিন প্রয়োজন ছাড়া একটু হেসে কথা বলেনি। বছরের পর বছর মোনা ঘরে নাস্তা আর দুপুরের খাবার পায় না। তার মা খোটা দিত, ম্যাডামের জন্য টেবিলে খাবার তৈরি রাখতে হয়, অথচ বাসার সহকারীর বেতন হতো মোনার টাকায়। মোনা কলেজে গিয়ে সকালের ক্লাস নিয়ে তারপর নাস্তা কিনে খেত, দুপুরেও ক্যান্টিন থেকে কিনে খেত মোনা। সকালে দুপুরে খায় না, তাও দোষ। ছেলেকে বলেছেন, তোর বউ টাকার গরম দেখায়, বাইরে খায়। কাজের সহকারী মেয়েটা মোনার টিফিন গুছিয়ে দিত, তাই মেয়েটাকে সকালে পাঠিয়ে দিত সিঁড়ি বা ছাদ ঝাড়ু দিতে, কখনো পাঠাতো গাছে পানি দিতে। একটা না একটা কাজে আটকে রাখতো। মোনা আজাদকে বলেছিল, সিঁড়ি ছাদ ঝাড়ু এগুলো যে কোনো সময় দেয়া যায়, সকালে নাস্তার সময়টা ওকে রান্নাঘরে রাখা যায় না? আজাদ জবাব দিয়েছিল, এটা মার ব্যাপার, তুমি কি সংসার দেখো যে তোমার কথা মতো হবে? তারপর থেকে মোনা 2 বেলা বাইরে খেত। আজাদ কখনো বলেনি কি খাও, কোথায় খাও। তার মা বলেছে টাকার গরম দেখায়, সেও তাই ধরে নিয়েছে। কত বিবাহ বার্ষিকী এসেছে গিয়েছে, কখনো একটু শুভেচ্ছা জানানো হয়নি। শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কখনো গায়ে হাত দিয়ে দেখেনি। এটা কি হওয়ার কথা ছিল? মোনা খুব হাসি খুশি মিশুকে মেয়ে ছিল, যা দেখে তাকে পছন্দ করেছিল আজাদ। তাহলে এমন কেন হলো? মোনার কাছে তার চাওয়ার ছিল অনেক কিছু, সেই চাওয়াটাকে সে মোনার উপর চাপিয়ে দিয়েছিল। তার চিন্তায় আসেনি চাপিয়ে দিয়ে কিছু পাওয়া যায় না, পেতে গেলে আগে দিতে হয়। কাউকে তার পাওনাটুকু দিয়ে পূর্ণ করলে তবেই না সে অন্যকে পূর্ণ করতে পারে। শূন্য মন নিয়ে মানুষ কখনোই কাউকে পূর্ণতা দিতে পারে না। মোনা কর্মক্ষেত্রে জয়েন করেছে। নারায়ণগঞ্জ থেকে ভোরে রওনা দিয়ে সরাসরি কলেজে সে লোপার সাথে কথা হলো। ঘরের কিছু জিনিসপত্র কিনতে হবে। লোপা অবশ্য প্রস্তাব দিয়েছিল আগের বাসায় এত এত জিনিসপত্র, তার থেকে কিছু নিয়ে আসলেই হয়। মোনা না করে দিয়েছে। যা কিছু মোনার নিজের কেনা সেগুলো শুধু লিস্ট করে দিয়েছিল লোপাকে, এর বেশি কিছু লোপা নেয়ও নি। প্ল্যান করা হলো বিকেলে কলেজ শেষ করে দুজন মিলে মার্কেটে যাবে। 11টার দিকে ক্লাস শেষ করে আসার পর পিয়ন চা বিস্কুট দিয়ে গেল। টুকটাক কিছু ফাইলের কাজ চেক করে মোনা চায়ে চুমুক দিতে দিতে মোবাইল হাতে নিল। কলেজে থাকলে মোবাইল সাইলেন্ট করা থাকে। দেখলো অনেকগুলি কলেজে আছে, একটা আতিকের, বাকি সবগুলো আজাদের। মেসেঞ্জারে 2টো মেসেজ, একটাতে আজাদ লিখেছে তার চাকরির খবর, আরেকটা মেসেজ একটু বড়, তাতে লেখা ছিল, জানি ফোন ধরবে না, তবুও দিয়েছিলাম। আমাদের দীর্ঘ বিবাহিত জীবনে আমরা দুজন 2 মেরুর বাসিন্দা ছিলাম, এটা সত্যি। আমরা কেউ কাউকে বুঝে চলার চেষ্টা করিনি, না আমি না তুমি। আমি ভুল পথে চলেছি, আর তুমি আমাকে অত্যন্ত যত্নের সাথে অবহেলা করে নীরবে দূরে সরিয়ে দিয়েছো, আমার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছো। তুমি কি আমাকে বোঝাতে পারতে না?
দূরে সরে না গিয়ে কাছে টেনে আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারতে না? একদিন হয়তো আমি ঠিকই বুঝতাম, কিন্তু তুমি তা কখনোই করনি। আমার অনেক ভুল ছিল, আমি স্বীকার করি, কিন্তু তোমার অহংকার বোধও কি এই দূরত্বের জন্য দায়ী নয়? ছেলেদের নিয়ে একটা আলাদা জগৎ তৈরি করে তুমি তোমার মতো থেকেছ। আমি চেয়ে চেয়ে দেখেছি, লোভ হয়েছে খুব তোমাদের মাঝে ঢোকার, কিন্তু তোমাদের বোঝাতে পারিনি। একবার তুমি আড়ং থেকে 3টি কাপ পিরিচ কিনে নিয়ে এলে, এসেই ছেলেদের দেখিয়ে বললে, এটা আমাদের 3 মা ছেলের। বিকেলবেলা ছেলেদের নিয়ে বারান্দায় বসে চা খেলে, আমি খেলাম ডাইনিংয়ে বসে। ব্যাপারটিতে আমি কষ্ট পেয়েছিলাম, বুঝতে দেইনি কখনো। তোমার নীরব তাচ্ছিল্য আমাকে আরও রাগী করে তুলেছে। তোমাকে আরও আঘাত করার জন্য তখন যা নয় তাই করেছি। সংসারে একজন খারাপ হলে আরেকজনকে ঠান্ডা মাথায় হাল ধরতে হয়। তুমি নীরবে হাল ছেড়ে দিয়ে নিজের মতো নোঙর তৈরি করে নিয়েছ, আর আমি হাল ছাড়া নৌকোর মতো যেদিকে চালাই সেদিকে ছুটেছি। এর জন্য কি তুমি একটু দায়ী নও? আজও আরও একবার আমরা চিন্তা করে দেখতে পারি না? ভাঙার আগে আরেকবার। মোনা মেসেজটা পড়ে খুব গভীরভাবে তার সারমর্ম পর্যবেক্ষণ করতে লাগলো। মানে কি আজাদ বোঝাতে চাইছে এই পরিস্থিতির জন্য আমিও দায়ী? সত্যি কি তাই? আমি কি তাকে বোঝাতে পারতাম? সে কি শুনতো আমার কথা? আমি বোঝাতে গেলে কি সে আসলেই বুঝতো? কি জানি, হয়তো দিনের পর দিন আত্মসম্মান বিসর্জন দিয়ে হাতে পায়ে ধরতে থাকলে হয়তো কিছুটা পরিবর্তন হতো। সংসার টেকানোর জন্য আমাদের অধিকাংশ মেয়েই যা করে থাকে। মোনা কাজে মন দিতে পারছে না। শিক্ষকরা কেউ কেউ আসছে, 2-1টা কাজের কথা বলছে, সামনে পরীক্ষা, এ নিয়েও সবার সাথে বুঝতে হবে, কত কাজ। কিন্তু অস্থির মন নিয়ে কাজ করা বা কাজের পরিকল্পনা করা কোনোটাই হয়ে ওঠে না। মোনা এই মুহূর্তে সব চিন্তা দূরে সরিয়ে রাখলো। রাতে বাসায় বসে চিন্তা করা যাবে। অফিস সহকারীকে ডেকে একটা মিটিং এর নোটিশ এবং এজেন্ডা বুঝিয়ে দিল। আরেকটা গেট টুগেদার করতে হবে অভিভাবকদের সাথে। টেস্ট পরীক্ষার আগে কিছু গাইডলাইন ছাত্র এবং অভিভাবক একসাথে নিয়ে দিতে চায় সে। এগুলোর পূর্ব প্রস্তুতির জন্য কয়েকজন শিক্ষককে ডেকে নিয়ে আলোচনায় বসলো। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। লোপাকে আগেই বলে দিয়েছিল আজ আর মার্কেটে যাবে না। নিজের ফ্ল্যাটে আগেও বহুবার এসেছে, কিন্তু বসবাসের জন্য আজকেই প্রথম এলো। লোপার গোছানোর প্রশংসা না করে পারল না। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল মোনা। লোপা বুঝতে পেরেছিল মোনার মনটা ভালো না, কিন্তু সে কখনোই এসব নিয়ে মোনার সাথে কথা বলেনি। মোনাও কখনো কারো ব্যাপারে কোনো কথা লোপার সাথে আলোচনা করেনি। যা কিছু ঘটছে লোপা শুধু দেখে যাচ্ছে। মোনার আতিকের সিদ্ধান্ত মতো কাজ করছে। এই মোনা কখনোই বসে বসে আলোচনা করেনি তোমার শ্বশুর এই করেছে ওই করেছে, তার মায়ের এই দোষ ছিল, একদম না। তার ব্যক্তিগত জীবন নিয়ে ছেলে বউয়ের সাথে হাপিত্তেশ করা তার কাছে রুচিকর মনে হয়নি। সে যা শুনবার আতিকের কাছে শুনবে। শুয়ে একটু বিশ্রাম নিয়ে আবার মেসেজটা পড়লো মোনা। আজাদ বলতে চাচ্ছে মোনা চাইলে তাকে বুঝিয়ে ঠিক করতে পারতো। মোনা সেটা কেন করেনি? মোনা নিজেকে বোঝার চেষ্টা করছে খুব গভীরভাবে। নিজেকে নিজে কিছু প্রশ্ন করে নিজের ভিতর থেকে উত্তর পেতে চাচ্ছে মোনা। যেমন, আমি কি আজাদকে ভালোবাসি এখনো? চোখ বন্ধ করে নিজের মনের ভেতর ডুব দিল মোনা। উত্তর এলো না। মেসেজটা পেয়ে একটু কি দুর্বল হয়ে গেছি? ভেতর থেকে জবাব এলো না। আজাদকে কি বোঝানোর মতো অবস্থা তখন ছিল? একদম না। আজাদের জন্য একটু হলেও মায়া তৈরি হয়েছে এই মুহূর্তে। মনের ভেতরে হাতড়ে দেখলো মোনা, না, একটুও না। তাহলে ডিভোর্সের সিদ্ধান্ত আমার ভুল হয়নি? ভেতর থেকে মন বলল না, একদম না। এইবার উঠে বসলো মোনা। আজাদের মেসেজের জবাব দিতে বসলো। তোমাকে যা বলার ছিল সব আমি ডায়েরিতে লিখে রেখে এসেছিলাম। পুরোটা পড়নি বোধহয়। পড়লে তোমার আজকের প্রশ্নের জবাব পেয়ে যেতে। যাই হোক, তবুও লিখছি। তুমি বলেছ আমি কেন তোমাকে বোঝাইনি, আমি কেন তোমাকে তোমার ভুলগুলো ধরিয়ে দেইনি, তোমাকে দূরে ঠেলে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, মানুষ ভালো মন্দ বোঝাতে কাকে বসে? দিনের পর দিন লাঞ্ছনা গঞ্চনা সয়ে কাকে ভুল শুধরে দেবার চেষ্টা করে? কার কাছে মানুষ নিজেকে ছোট করতে পারে? বলতে পারবে? আমি জানি পারবে না। উত্তরটা আমিই বলে দিই। মানুষ তার কাছেই ছোট হতে পারে যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলেই তার কাছে নত হওয়া যায়। যার তার কাছে নত হওয়া যায় না। যার তার কাছে নত হওয়ার মানুষই মোনা নয়। বিয়ের পর হাতের রং তখনও মোছেনি আমার। নতুন স্বামী স্ত্রী একজন অপরজনে যখন বিভোর হয়ে থাকার কথা, দুনিয়ার সব যুক্তি ঘোরা মনে হওয়ার কথা, সেই সময়টিতে তুমি সামান্য কারণে তৃতীয় ব্যক্তির প্ররোচনায় আমাকে চড় মেরেছিলে। আমার বাবাকে অসম্মান করে কথা বলেছিলে। আমাকে ছোট ঘরের মেয়ে বলেছিলে, মনে পড়ে? ঠিক সেই দিনটিতে আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে দিয়েছি। কারণ আমার প্রতি যদি বিন্দুমাত্র ভালোবাসা তোমার থাকতো, তুমি এই কাজটি কখনোই করতে পারতে না। তাই যে আমাকে ভালোবাসে না আর আমি যাকে ভালোবাসি না, তার কাছে ছোট হওয়ার প্রশ্নই আসে না। তুমি ভাবছো তাহলে তখন যাইনি কেন? এই প্রশ্নের জবাবও ডায়েরিতে দেয়া আছে, সমাজ সংস্কার আর নিরাপত্তার ভয়ে। ভেবেছিলাম 8-10টা মেয়ের মতো নাক মুখ বন্ধ করে দিন কাটিয়ে দেব, কিন্তু দিনের পর দিন তোমার আচরণ আমাকে সাহসী করে তুলেছে।
আমি একটু একটু করে মানসিকভাবে প্রস্তুত হয়েছি। আজ আমার আবার ভেবে দেখার তো কিছু নেই, যা ভাবার ভেবে নিয়ে আমি বের হয়েছি। আর তোমার মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তিনি জীবনে অনেকটা সময় পার করেছেন একটা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে। হয়তো এরই প্রভাব ছিল তার আচরণে, কিন্তু তুমি তাকে শুধরে না দিয়ে নিজেই নিজেকে ছোট করেছো। আর তুমি আজকে এত বড় একটা মেসেজ আমাকে দিয়েছো। তোমার যদি মনে হতো আমার জন্য এতটুকু ভালোবাসা আছে তোমার, তুমি একবার হলেও বলতে, কিন্তু বলতে পারোনি। যাই হোক, যে মন একবার নয় দুবার নয় বারবার ভেঙে যায়, তার জোড়া লাগানো যায় না। বৃথা চেষ্টা করার কি দরকার? তার চেয়ে এই ভালো যার যার মতো দুজনেই ভালো থাকি। আশা করব এসব মেসেজ দিয়ে আমার সময় নষ্ট করবে না। তোমার মতো অনেক বড় কর্পোরেটর চাকরি না করলেও আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। নতুন চাকরির জন্য অভিবাদন। আজাদ রাতের বেলা খুব মনোযোগ দিয়ে মেসেজটি পড়ল। সত্যি আজ তার মনে হচ্ছে এই কাজটি সে না করলেও পারত। যে সম্পর্ককে সে অঙ্কুরিত অবস্থায় উপড়ে ফেলেছে, তার শিকড় তৈরি না হলে কাকে দোষ দেওয়া যায়? তারপর কোর্টে দাঁড়ানোর আগে আজাদ আরো কয়েকবার মোনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। মোনা কোনো সুযোগ দেয়নি। মানুষ অন্য সব কষ্ট হয়তো ভুলতে পারে, কিন্তু অপমান আর অসম্মানিত হওয়ার কষ্ট সহজে ভুলতে পারে না। তাই নির্ধারিত তারিখে কোর্টেই মোনার সাথে দেখা হয়েছিল আজাদের। আজাদ তার ভুল স্বীকার করে অনেক কথাই বলতে চেয়েছিল, মোনা শোনার চেষ্টা করেনি। মোনাকে যখন ডাকা হলো, তখন সে ধীরে সুস্থে উঠে আদালতকে বলেছিল, আমি আজ কারো কোনো দোষ ত্রুটি পর্যালোচনায় যাচ্ছি না। আমার কথাও খুবই সামান্য। আজ থেকে 28 বছর আগে কয়েকটা কাগজে স্বাক্ষর করে আমাদের মধ্যে একটা কাগজের সম্পর্ক তৈরি হয়েছিল। কাগজের সম্পর্কের সাথে সাথে যে মনের বন্ধন হয় সেটা আমাদের মধ্যে হয়নি, হয়তো বিধাতা চাননি। আর কাগজের সম্পর্কগুলো তো কাগজের মতোই হালকা হয়, তাই না? বারবার ছিঁড়ে খুঁড়ে যায়, বারবার জোড়া দিতে হয়। একটা সময়ে এসে জোড়া দেওয়ার জায়গাটাও আর থাকে না। তাই আজ আমি সেই কাগজে আবার স্বাক্ষর দিয়ে এই সম্মানহীন সম্পর্কের ইতি টানতে চাচ্ছি। এর বেশি আমার আর কিছু বলার নেই। সমাপ্ত।